স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা। দেখেছো আগের দিনের পড়াশোনা দেখেছো একটু? আগের দিন তো পড়াশোনাটা খুব সহজ ছিল। হ্যাঁ স্যার। কারো কিছু অসুবিধা আছে? যে, কারো কিছু অসুবিধা আছে আগের দিন পড়াশোনাতে? আচ্ছা। কে আসবে এখন ১ মিনিট। আচ্ছা। দেখো। তাহলে আজকে আমরা তোমার হয়তো মানে পুরোটা শেষ করে দিতে পারবো, মানে যা সিলেবাসে আছে। না হলে হয়তো আরেকদিন একটুখানি সময় দিতে হবে। এখানে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি পার্টটা নিয়ে আমরা ইলেকট্রোস্পেকট্রাম ফটোকেমিস্ট্রি এই পার্টটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। অনেকটা পার্ট ডিসকাস করা হয়ে গেছে। এবারে আমাদের যে ফটো ফিজিক্যাল প্রসেস পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি। আমাকে ফটো কেমিক্যাল প্রসেস পর্যন্ত অ্যাকচুয়ালি বা মানে ফটো কেমিক্যাল বা ফটো কেমিস্ট্রি বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় আর কি, সেই জায়গাটি নিয়ে আলোচনা করতে হবে। দেখো আমরা লাস্ট ২-৩ টে ক্লাস ধরে ১ম এই যে জিনিসটাকে করছি সেটা হচ্ছে এরকম যে তুমি একটা মলিকুল দিয়ে স্টার্ট করছো। একটা মলিকুল দিয়ে স্টার্ট করলে সেই মলিকুলটা হচ্ছে ইন দ্য গ্রাউন্ড স্টেট, molecule is in the ground electronic state। সে কি করছে না ইউভি ভিজিবল ফ্রিকোয়েন্সির একটা ফোটন অ্যাবজর্ব করছে। হ্যাঁ, এই লাইটটা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়নে অ্যাবজর্ব করে এম স্টার তৈরি করছে। এটা হচ্ছে মলিকুল ইন দ্য এক্সাইটেড স্টেট, মলিকুল ইন দ্য ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট, ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট এটা। আচ্ছা, এবারে আমি আগের দিন যে পার্টটা আলোচনা করতে এইটা হচ্ছে অ্যাবজর্পশন প্রসেস। এই ১ম এই পার্টটা। এটা তো সবার জন্য কমন, সেটা আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম। গত ক্লাসে, আগের ক্লাসে এই অ্যাবজর্পশন প্রসেসটা ডিটেইল আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে আগের দিনে যেটা আলোচনা করি যে এম স্টার সে বেসিক্যালি যেটা করতে পারে, সে আবার এম এ তে নেমে এলো, অর্থাৎ মলিকুলটা তার গ্রাউন্ড স্টেটে নেমে এলো। আইদার সে কোনো একটা ফোটন ছেড়ে দিয়ে বা লাইট ছেড়ে দিয়ে, অথবা সে হচ্ছে তোমার হিট ছেড়ে দিয়ে, হিট ছেড়ে দিয়ে। তাহলে এই যে পুরো পার্টটা সেটা হচ্ছে ফটো ফিজিক্যাল প্রসেস। ফটো ফিজিক্যাল প্রসেস। ১ম পার্টটা হচ্ছে রেডিয়েটিভ দিকে, এইটা হচ্ছে তোমার নন রেডিয়েটিভ দিকে। রেডিয়েটিভ দিকের মধ্যে আমরা মূলত যে দুটো পড়েছিলাম, ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স। এটা হচ্ছে বিএসসি স্ট্যান্ডার্ড, এই দুটোই আছে বলে আমি দুটোই বললাম। এমএসসি স্ট্যান্ডার্ডে কিন্তু আরো অনেক কিছু আছে আর কি। সেগুলো পরে আলোচনা করা যাবে। ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স এই দুটো ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেস, অর্থাৎ এই প্রসেসগুলোর রেট, ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, বা এই প্রসেসগুলো জাস্ট তখন ঘটে একটাই ফোটন অ্যাবজর্ব করে, দুটো ফোটন বা তিনটে ফোটন না। এই রেসপেক্টে ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেস। আর নন রেডিয়েট প্রসেসের মধ্যে তোমার ইন্টারনাল কনভার্সন, আর হচ্ছে ইন্টার সিস্টেম কসিং।
এই যে এই যে পার্টটা, এই পার্টটা আমরা কতদিন ডিসকাস করে ফেলেছি। তারপরে যেটা ছিল যে যদি এমন হতো এই মলিকুলটা সে একটা মানে আরেকটা কোনো একটা রিঅ্যাকশন বা কিছু একটা পেয়ে গেছে। পেয়ে গেলে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করতে পারছে এবং এই যে পুরো পার্টটা এইটা হচ্ছে ফটোকেমিক্যাল প্রসেস। ফটোকেমিক্যাল প্রসেস ঠিক আছে? আচ্ছা, এবারে তা আমাদের আজকে যে আলোচনাটা হবে সেটা মূলত হচ্ছে এইটা যে এম লাইট অ্যাবজর্ব করে এম স্টার হলো মানে এম স্টার থেকে প্রোডাক্ট হচ্ছে। এই যে পুরো জায়গাটা এই যে ব্রাঞ্চ হয়ে যেটা চলে এসছে যেটা ফটোকেমিক্যাল প্রসেস বলে আমি বলছি সেই পার্টটা আমাদের অলরেডি হয়ে গেছে। এই পার্টটা আমাদের একটু আলোচনার মধ্যে এবারে যেতে হবে। তাহলে এবারে এই যে ফটোকেমিক্যাল প্রসেস তুমি দেখছো সেই ফটোকেমিক্যাল প্রসেসের তো কিছু বেসিক লটাও আছে সেই লগুলো বলবো। তাহলে এই ডায়াগ্রামে যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে যে ফটোকেমিক্যাল প্রসেসের একটা পার্ট হচ্ছে লাইট অ্যাবজর্বিং প্রসেস। এটাকে বলা হয় প্রাইমারি প্রসেস। মানে এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং প্রসেস, অ্যাবজর্বিং প্রসেস অর একে তুমি বলতে পারো প্রাইমারি প্রসেস অফ এ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। প্রাইমারি প্রসেস অফ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি প্রসেস। হ্যাঁ, প্রাইমারি প্রসেস অফ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন এই প্রসেসটা সেকেন্ডারি প্রসেস এই দুটো মিলে হচ্ছে তোমার ওভারঅল প্রসেস। এই পুরো পার্টটাকে আমাদের আলোচনা করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। মানে বুঝতেই পারছো যে কোন পার্টটা অ্যাকচুয়ালি আমি ভাবতে চাই। মানে প্রাইমারি প্রসেস যেটা সেই প্রসেসটা ডিটেল আলোচনা হয়ে গেছে। ফটো ফিজিক্যাল প্রসেসটা ডিটেল আলোচনা হয়ে গেছে। মূলত হচ্ছে সেকেন্ডারি প্রসেসটি নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু ওভারঅল ফটোকেমিক্যাল রিঅ্যাকশন যদি একাধিক স্টেপসে ঘটে, একটা স্টেপ হচ্ছে লাইট অ্যাবজর্বিং প্রসেস সেইটা বাদ দিয়ে বাকি যে প্রসেসটা সেটা ডার্ক প্রসেস যেখানে লাইটের কোনো রোল নেই। এখানে কেমিক্যাল কাইনেটিক্সের যে নরমাল প্রিন্সিপাল বা ল অফ মাস অ্যাকশন যেটাকে বলা হয় ভরক্রিয়া সূত্র সেইটা এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হবে। প্রথম আমরা যে জায়গা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে যে এই যে কোনো ফটোকেমিস্ট্রি এই ফটোকেমিস্ট্রির যে তোমার দুটো বেসিক ল আছে সেটা একটুখানি দেখতে হবে। আচ্ছা প্রথমে যেটা বলি যেটা হেডিংটা কিন্তু ফটোকেমিস্ট্রি, তাহলে ফটোকেমিস্ট্রি কাকে বলে সেটা একটুখানি প্রথমে দেখে নেওয়া যায়। ফটোকেমিস্ট্রি এটা একটা সাবজেক্ট যে সাবজেক্টটা কি নিয়ে ডিল করে। এই সাবজেক্টটা মূলত ডিল করে হচ্ছে যে রেট অ্যান্ড মেকানিজম অফ কেমিক্যাল আর ফিজিক্যাল প্রসেস যেটা ইন্ডিউসড হচ্ছে বাই আল্ট্রাভায়োলেট আল্ট্রাভায়োলেট লাইট বা ভিজিবল লাইট দ্বারা। মানে যেটা তোমার ইউভি ভিজিবল লাইট তোমার বললে ভালো হয়, যেটা ওয়েভ লেন্থটা ওই 200 থেকে 800 ন্যানোমিটার এরকম একটা সিচুয়েশন। তাই আমি যা বলবো ফটোকেমিস্ট্রি ডিলস উইথ রেট অ্যান্ড মেকানিজম অফ এ photochemical reaction, that is some chemical or physical processes induced by invisible light. ফটোকেমিস্ট্রি সাবজেক্ট হচ্ছে বেসিক্যালি এই। এখানে ইউভি ভিজিবল লাইট মানে হচ্ছে যার ওয়েভলেন্থটা বলেছিলাম 200 থেকে 800 ন্যানোমিটার, মোটামুটি এই রেঞ্জটাকে মূলত টার্গেট করা হয়। আচ্ছা, এবারে এই ফটোকেমিস্ট্রি চালু করার আগে আমাকে প্রথমে যেটা জানতে হবে যে বেসিক লজ অফ ফটোকেমিস্ট্রি। ফটোকেমিস্ট্রির দুটো বেসিক ল আছে সেই দুটো একটুখানি জেনে নিতে হবে। বেসিক লজ অফ বেসিক লজ অফ ফটোকেমিস্ট্রিকে দুটো বেসিক ল, একটাকে বলা হয় গ্রথাস ড্র্যাপার ল, একটা বলা হয় স্টার্ট আইনস্টাইন ল অর ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। তাহলে প্রথম যে লটা
সেটা হচ্ছে গ্রথাস ব্যাপার ল প্রথমটা, সেকেন্ড আমি পরে আসছি। স্টার্ক আইনস্টাইন ল বা ল অফ অটোমেটিক ইকুইভ্যালেন্স আমি পরে আসছি। আচ্ছা, গ্রথাস ব্যাপার ল বলছে, দেখো এমনিতে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ব্যাপারের পিটা মানে একটা, এখানে দুটো, সম্ভবত একটা, হ্যাঁ। গ্রথাস ব্যাপার ল যেটা বলছে, দেখো যখন কোনো ফটোকেমিক্যাল রিয়াকশন ঘটছে তখন তুমি কতটা লাইট দিচ্ছ সেটা আনইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কতটা পোর্শন অফ লাইট অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হচ্ছে বাই দ্য রিঅ্যাক্টর মলিকুল, সেটাই রেসপন্সিবল হবে ফর এনি কেমিক্যাল চেঞ্জ। তাহলে গথাস ব্যাপার ল বলে অনলি দোজ পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অনলি দোজ পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে তো লাইট, তুমি জানো, only those part of electromagnetic radiation which is actually absorbed by the reactant molecule is responsible for any chemical change. Only those part of electromagnetic radiation which is actually absorbed by the reactant molecule is responsible for any chemical change. মানে ধরো তুমি একটা লাইট পাঠাচ্ছ, এই লাইটে কিছুটা পার্ট স্ক্যাটার হয়ে গেল, কিছুটা পার্ট যা ধীরে ধীরে ট্রান্সমিট করে চলে গেল, সেই পার্টটা কিন্তু কোনো রকম ভাবে কেমিক্যাল চেঞ্জের জন্য রেসপন্সিবল না। কেমিক্যাল চেঞ্জের জন্য রেসপন্সিবল হচ্ছে সেইটুকু পার্ট, যে পার্টটা অ্যাকচুয়ালি অ্যাবজর্ব বাই দ্য রিঅ্যাক্টর মলিকুল। আচ্ছা, এবারে এর রিভার্সটা কিন্তু সত্যি না। মানে দেখো, মানে তোমার লাইট অ্যাবজর্ব করলে তবে তোমার কেমিক্যাল কোনো চেঞ্জ টেঞ্জ ঘটবে, সেটা আমি বলছি। এবারে লাইট অ্যাবজর্ব করলো মানেই যে কেমিক্যাল চেঞ্জটা হতে হবে এরকম কিন্তু নয়। যেমন দেখো এই পার্টিকুলার জায়গা তুমি বুঝতে পারছো কেমিক্যাল চেঞ্জ মানে এই জায়গাটায় যাওয়া, লাইট অ্যাবজর্ব করলো সেটা ফটোফিজিক্যাল প্রসেসের থ্রু দিয়ে আবার তার আগের জায়গায় ফিরেও যেতে পারে কোনো প্রোডাক্ট তৈরি না করে। যেহেতু ফটোফিজিক্যাল প্রসেসগুলো আছে সেই জন্য জাস্ট এর রিভার্সটা কিন্তু সত্যি না। তাহলে এখানে জাস্ট লিখে নিই, দ্য রিভার্স of Gotha-Staple law is not always true. This means no chemical change may take place. This means no chemical change may take place uh, this means no chemical change may take place even after absorbing light, বা লাইট অ্যাবজর্ব করার পরেও হচ্ছে কোনো কেমিক্যাল চেঞ্জ না ঘটতে পারে। কারণটা হচ্ছে কি সেই এনার্জিটা আলটিমেটলি তোমার ডিকেড হয়ে যেতে পারে বাই সাম ফটো ফিজিক্যাল প্রসেসেস। তাহলে কি হতে পারে, দ্য এক্সেস এনার্জি may be decayed via some radiative or non-radiative photophysical processes. Some radiative or non-radiative photophysical processes. এটা খুব ইম্পর্টেন্ট যে গতাস ব্যাপার লটা তুমি বুঝতে পারলে যে কতটা লাইট দিচ্ছ সেটা আনইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে
কতখানি লাইট অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হলো বাই দ্য রিঅ্যাকশন মলিকুল। আচ্ছা, এবার রিভার্সটা সত্যি নয় যে মলিকুল মানে তোমার রিঅ্যাকশন ঘটতে গেলে সার্টেনলি হচ্ছে লাইটকে অ্যাবজর্ব করতে হবে। কিন্তু লাইট অ্যাবজর্ব করলো মানেই যে কোনো একটা ফটোকেমিক্যাল প্রসেস হবে বা কোনো একটা প্রোডাক্ট তৈরি হবে বা কোনো একটা কেমিক্যাল চেঞ্জ হবে এরকম নাই হতে পারে। এম লাইট অ্যাবজর্ব করে এম স্টার হলো। এবার আমরা যখন লাইট অ্যাবজর্ব করেছিল তখন ৪ টে প্রসেসের কথা বলেছিলাম বা ৪ টে টাইপস এর কথা বলেছিলাম। তোমরা খেয়াল করে দেখো লাস্ট ক্লাসের আগের ক্লাসে এটা বলা হয়েছিল। ১ম যে টাইপটা ছিল যেখানে জাস্ট ইলেকট্রনিক এক্সাইটেশন হচ্ছে কোনো ডিসোসিয়েশন করছে না। তার আল্টিমেট ফেট হচ্ছে ফটোফিজিক্যাল প্রসেস। আর বাকি যে ৩ টে ছিল যে তোমার ধরো একটা স্টেবল স্টেট থেকে স্টেবল থেকে কন্টিনিউমে গেল, ডিসোসিয়েশন হলো, ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো বা স্টেবল থেকে আনস্টেবল স্টেটে এক্সাইটেশন হলো বা প্রি ডিসোসিয়েশন হলো। প্রত্যেক ক্ষেত্রে ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে তারা কেমিক্যাল চেঞ্জ করতে পারে। তারা ফটোকেমিস্ট্রি থ্রু দিয়ে যেতে পারে। কিন্তু যখন জাস্ট ইলেকট্রনিক এক্সাইটেশন হচ্ছে, কোনো ডিসোসিয়েশন করছে না, কোনো ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে না, তখন এম স্টারে গিয়ে আবার এম এ ফিরে আসতে পারে বা some ফটোফিজিক্যাল প্রসেসে যেটা এখানে বলছে যে এম স্টারে গেল বা some ফটোফিজিক্যাল প্রসেস রেডিয়েটিভ এবং নন রেডিয়েটিভ ফটোফিজিক্যাল প্রসেসে সে আবার কিন্তু তার সাথে নেমে আসতে পারে। তখন কিন্তু কোনো কেমিক্যাল চেঞ্জ হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রথাস ড্যাপার ল। আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে গ্রথাস ড্যাপার ল কি জিনিসটা? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। নম্বর হচ্ছে স্টার্ক আইনস্টাইন ল। স্টার্ক আইনস্টাইন ল আবার অনেক সময় একে বলা হয় ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। হ্যাঁ, স্টার্ক আইনস্টাইন ল অর ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। দেখো দেখো স্টার্ক আইনস্টাইন ল বলছে যে তুমি আসলে মানে আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক এফেক্টটাকে খেয়াল করো। ফটো ইলেকট্রিক এফেক্ট এখানে বলা হয়েছে না লাইট যেহেতু কালেকশন অফ ফোটনস। এবারে যখন ইলেকট্রনটাকে বের করবে তখন একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনেরই ধাক্কা হচ্ছে, মানে কলিশন গুলো সব ছিল টু বট। এখানে ঠিক একই রকম ভাবে একটা মলিকুলার স্যাম্পল আছে, সেখানে তুমি লাইট পাঠাচ্ছ একটা ফোটন পাঠাচ্ছ, দেখবে যে কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে একটা মলিকুল কেবলমাত্র একটা ফোটনই অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করবে। ঠিক আছে? তাহলে তাহলে এই স্টেটমেন্টটা বলছে যে ইন এ photochemical reaction, in a photochemical reaction, one reactant molecule can absorb only one quantum of light or photon। মানে এই যে কোয়ান্টাম অফ লাইট মানে আইনস্টাইন তো ফোটন নামটা দেন তিনি কোয়ান্টাম অফ লাইট বলতেন। এটাই পরবর্তীকালে হচ্ছে তোমার নামটা দেওয়া হয় ফোটন। তাহলে ইন এ photochemical reaction one reactant molecule can absorb only one quantum of light or photon at a particular instant of time। পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম তার নির্দিষ্ট মতো সে জাস্ট একটাই ফোটনকে অবজার্ভ করতে পারছে। মানে এটা জাস্ট বেসিক্যালি ওই একদম সেই ফটো ইলেকট্রিক এফেক্টকে যেমন টু বডি কলিশন হয়, একটা ইলেকট্রনের সঙ্গে একটা ফোটনের ধাক্কা হয়, এখানে ঠিক একই রকম একটা মলিকুলের সঙ্গে একটা ফোটনের ধাক্কা হয়। এমন নয় যে একটা মলিকুল একই সাথে দুটো ফোটন অ্যাবজর্ব করে দিল, সেটা আসলে স্টার্ক আইনস্টাইন লতে আলাদা করা হচ্ছে। স্টার্ক আইনস্টাইন ল বা ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স যেটা বলছে যে ইন এ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন অনলি one reactant molecule can absorb only one quantum of light or photon at a particular instant of time। এটা আচ্ছা, এবারে এই যে এক্ষেত্রে তোমার একটা এনার্জি ইউনিট আছে, একে বলা হয় ধরো আইনস্টাইন। তো ওয়ান আইনস্টাইন এটা হচ্ছে একটা এনার্জি ইউনিট। এইটা হচ্ছে জাস্ট সিম্পলি অ্যাভোগাড্রো নাম্বার
তাকে তুমি জাস্ট এইচ দিয়ে গুণ করে দিলে, অর্থাৎ এক মোল ফটোনের যে এনার্জি, মানে এটা বেসিক্যালি হচ্ছে এনার্জি অফ ওয়ান মোল অফ ফোটনস। তাহলে ওয়ান আইনস্টাইন মানে হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এইচ নিউ। এটাকে তুমি জাস্ট এইভাবে লিখতে পারো, অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এইচ সি নিউ বার, অথবা এন অ্যাভোগাড্রো এইচ সি বাই ল্যামডা, তুমি যেভাবে লেখো না কেন। মানে যদি তোমার ফোটনের সিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বা ওয়েভ লেন্থ বলে দেওয়া থাকে, তাহলে আইনস্টাইন বলতে কি তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে, এবং এটা সাধারণত হচ্ছে একটা এনার্জির ইউনিট। আর এবারে এটাকে কেন যে ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স বলে, সেইটার জন্য তোমাকে একটুখানি ওয়েট করতে হবে। যে তুমি দেখবে যে কোয়ান্টাম বা কোয়ান্টাম এফিসিয়েন্সি বলে একটা টার্ম আছে, যে যদি স্টার্ক আইনস্টাইন ল বা ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স ওবে করতো, তাহলে তোমার কোয়ান্টাম ইলটা 1 হতো। তাহলে এই যে মানে যতগুলো ফোটন অ্যাবজর্ব হবে, ততগুলো রিঅ্যাক্টর মলিকুলই প্রোডাক্টে যাবে। সেটাই স্টার্ক আইনস্টাইনরা বলতে চায়, যদি একটা মলিকুল একটা ফোটন অ্যাবজর্ব করে, সেই জন্য কতগুলো মলিকুল অ্যাকচুয়ালি প্রোডাক্টে গেল বা কতগুলো মলিকুল ডিসঅ্যাপিয়ার করলো, সেটা বোঝার একটা অল্টারনেটিভ রাস্তা হচ্ছে তুমি দেখো যে কতগুলো ফোটন অ্যাবজর্ব করছে। সেই রেসপেক্টে এই কতগুলো ফোটন অ্যাবজর্ব করছে সে ইকুয়াল টু কতগুলো রিঅ্যাক্টর মলিকুল ডিসঅ্যাপিয়ার করছে, সেই সেন্স এটাকে বলা হয় ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ঠিক আছে? কিন্তু সেটা সবসময় সত্যি নয়, আমরা দেখব যে এটা শুধুমাত্র লাইট অ্যাবজর্বিং প্রসেস বা প্রাইমারি প্রসেস যেটাকে বললাম, সেটাই কিন্তু অনলি স্টেপস অফ এ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন হতো, তাহলে এটা হতো। তো সেকেন্ডারি প্রসেসের জন্য অ্যাকচুয়ালি কোয়ান্টাম ইলটা একের থেকে বেশি হয়ে যেতে পারে, একের থেকে কম হয়ে যেতে পারে, সেগুলো আমি পরে আসছে। তাহলে জাস্ট দুটো ল তুমি বুঝলে, ব্রথাসটা পারলো আর সাথে স্টার্ক আইনস্টাইন। এবারে তুমি চলে এসো জাস্ট কোনো একটা ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে দুটো স্টেপ, সেটা হলো হচ্ছে তোমার steps of a photochemical reaction. আর photochemical reaction মেজর দুটো ডিফারেন্ট টাইপস অফ প্রসেস আছে। এ photochemical process is associated to two major processes. The photochemical process is associated to two major processes. কি কি? একটাকে বলা হচ্ছে তোমার প্রাইমারি প্রসেস অর লাইট অ্যাবজর্বিং প্রসেস, আর ২ নম্বর হচ্ছে সেকেন্ডারি প্রসেস। সেকেন্ডারি প্রসেস যেটা বেসিক্যালি একটা ডার্ক প্রসেস, যেটা একটা ফ্রি র্যাডিক্যাল চেইন মেকানিজমে ঘটে। আচ্ছা, এবার এই যে প্রাইমারি প্রসেসটা আছে, প্রাইমারি প্রসেস, এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং প্রসেস। দিস ইজ দ্য light absorbing process of a photochemical reaction. This is the light absorbing process of a photochemical reaction. আচ্ছা, এবারে এই যে লাইট অ্যাবজর্বিং প্রসেসটা, সেইটা না ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স বা স্টার্ক আইনস্টাইন ল ওবে করে। দিস প্রসেস obeys the law of photochemical equivalence or
চার্ক-আইনস্টাইন ল। অর্থাৎ লাইট অ্যাবজর্বিং প্রসেসে একটা মলিকিউল কিন্তু কোন একটা ইনস্ট্যান্টে একটা ফোটনই অ্যাবজর্ব করবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এবং আমরা যেটা দেখাতে পারি সেটা আমি এখন এখানে জাস্ট মানে এই হিসেবে লিখে রাখছি, মানে ইনফরমেশন হিসেবে লিখে রাখছি, যেটা তোমার একটু পরে পরিষ্কার হবে। যে ইফ প্রাইমারি প্রসেস be the only process of a photochemical reaction, if primary process be the only process of photochemical reaction, then quantum yield or এখানে সময় বলা হয় quantum efficiency, quantum yield or quantum efficiency, phi, quantum yield or quantum efficiency of a photochemical reaction should be equal to 1. এটা শুধুমাত্র এক হতে পারত, মানে ফাইটা তোমার 1 হতে হবে। কোয়ান্টাম yield বা কোয়ান্টাম এফিসিয়েন্সি একটু পরেই ডিফাইন করছি। তখন তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মানে বেসিক্যালি কোয়ান্টাম yield বা কোয়ান্টাম এফিসিয়েন্সি পার ফোটন কত করে রিঅ্যাকশন মলিকিউল ডিসঅ্যাপিয়ার করছে। যদি একটা মলিকিউল মানে একটা মলিকিউল একটা ফোটন অ্যাবজর্ব করে, তাহলে পার ফোটন মানে যতগুলো ফোটন অ্যাবজর্ব করে ততগুলো রিঅ্যাকশন মলিকিউল ডিসঅ্যাপিয়ার করবে। শুধুমাত্র প্রাইমারি প্রসেসটাই যদি একটা ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের অলরেডি স্টেপ হতো বা অলরেডি প্রসেস হতো, তাহলে কিন্তু কোয়ান্টাম yield-টা 1 হতো। কিন্তু আমি আল্টিমেটলি দেখব যে কোয়ান্টাম yield-টা সবসময় 1 না, 1 এর বেশি বা কম তোমার হতে পারে। তো সেটা হচ্ছে সেকেন্ডারি প্রসেসে তুমি দেখতে পারো। নেক্সট যেটা হচ্ছে সেটা সেকেন্ডারি প্রসেস। ধরো একটা মলিকুল সে লাইটকে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে সে এক্সাইটেড স্টেটে গেল। এবার যখন এক্সাইটেড স্টেটে গেল তার সাথে সাথে ডিসোসিয়েট করে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে দিল। তাই প্রাইমারি প্রসেসে অ্যাকচুয়ালি তোমার ফ্রি র্যাডিক্যালটা তৈরি হয়ে গেল। তো ওয়ান্স ফ্রি র্যাডিক্যালটা তৈরি হয়ে গেল, সে এবারে নরমাল ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে সে রিঅ্যাকশনটাকে করবে। তাই তো? মানে ফ্রি র্যাডিক্যাল হতে পারে বা কখনো কখনো আয়নও তৈরি করতে পারে। ইউজুয়ালি ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। ফ্রি র্যাডিক্যাল বা আসলে হোমোলাইটিক ফিশন হলে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, হেটেরোলাইটিক ফিশন হলে আয়ন তৈরি হবে। তো ফটোকেমিক্যালি ইউজুয়ালি হচ্ছে ফ্রি র্যাডিক্যালই তৈরি হয়। ঠিক আছে তো? ঠিক আছে, হয়তো রেয়ার সিচুয়েশন আমি জানি না, হয়তো ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হতে পারে, হেটেরোলাইটিক ফিশন হতে পারে, কিন্তু নরমাল তোমার ফ্রি র্যাডিক্যালই তৈরি হয়। তাহলে ওয়ান্স ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে, সে এবারে ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে রিঅ্যাকশন করবে, তো সেক্ষেত্রে তোমার আর কোনো লাইটের দরকার নেই। মানে তুমি ফ্রি র্যাডিক্যালটা তৈরি করে দিলে, সেটা থার্মাল রিঅ্যাকশনের ক্ষেত্রে থার্মালি হিট দিয়ে, আর ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে লাইট দিয়ে। তাহলে ওয়ান্স ফ্রি র্যাডিক্যাল ইজ ফর্ম, তারপরে সেই ফ্রি র্যাডিক্যাল তারপরে যে বিভিন্ন রকমের চেন রিঅ্যাকশন গুলোতে করবে, সেখানে কিন্তু লাইটের কোনো রোল নেই, অর্থাৎ সেটা একটা ডার্ক প্রসেস হয়ে যাবে। তাহলে তাহলে সেকেন্ডারি প্রসেসে কি হচ্ছে, সেকেন্ডারি প্রসেসের ব্যাপারটা কি হচ্ছে তাহলে, আফটার absorbing light, the molecule can be dissociated to active form reactive species such as free radicals or ions. আচ্ছা, these free radicals or ions may undergo chemical process in a free radical chain mechanism, undergo chemical process in a free radical chain mechanism
form products. আচ্ছা, this is a dark process. And does not depend on light. এই ফটোসিনথেসিসের ক্ষেত্রে তুমি দেখবে একটা পার্ট থাকে যেটা হচ্ছে লাইট প্রসেস, একটা থাকে ডার্ক প্রসেস। এখানে প্রাইমারি প্রসেস হচ্ছে লাইট প্রসেস, যেখানে লাইটের ডিরেক্ট ইনভলভমেন্ট আছে। ওয়ান্স পিরিয়ডিক্যাল তৈরি হয়ে গেল, পরের স্টেপগুলোতে আর কিন্তু লাইটের কোনো রোল নাই। দিস ইজ ডার্ক প্রসেস অ্যান্ড ডাজ নট ডিপেন্ড অন লাইট। তো দেখো এটা হচ্ছে সেকেন্ডারি প্রসেস। তাহলে এই সেকেন্ডারি প্রসেসের জন্যই কিন্তু তোমার অ্যাকচুয়ালি কোয়ান্টাম ইনটা এক ছাড়া অন্য কিছু তোমার হয়ে যেতে পারে, সেটা আমি পরে আসছি আর কি। তাহলে একটা ফটোকেমিক্যাল রিয়াকশনের মেজর দুটো প্রসেস, একটা হচ্ছে প্রাইমারি প্রসেস বা লাইট অ্যাবজর্বিং প্রসেস, একটা সেকেন্ডারি প্রসেস। প্রাইমারি প্রসেসে লাইটটা অ্যাবজর্ব হলো, স্টার্ক আইনস্টাইনের বা ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্সটা মাথায় রেখে। আর তোমার এতে সেকেন্ডারি প্রসেসের ক্ষেত্রে যেটা হচ্ছে ওয়ান্স ফ্রি র্যাডিক্যালটা তৈরি হয়ে যাচ্ছে, রেডিক্যাল তৈরি হয়ে যাওয়ার পরে তোমার এই ফ্রি র্যাডিক্যাল যে অন্যান্য রিঅ্যাকশন বা কাউকে ফেলতে যে প্রোডাক্টে যাচ্ছে, সেইটা হচ্ছে তোমার এই সেকেন্ডারি প্রসেস। তার একটা এক্সাম্পল। তো এক্সাম্পল তুমি ধরো এইচআই ডিসোসিয়েট করে এইচ টু এবং আই টু তৈরি হচ্ছে, সেই রিঅ্যাকশনটা তুমি দেখছো। ধরো এই এইচআই সে একটা ফটোর অ্যাবজর্ব করলো, করে এইচ প্লাস আই তৈরি করে ফ্রি র্যাডিক্যাল তৈরি। এইটা হচ্ছে তোমার প্রাইমারি প্রসেস, মানে লাইট অ্যাবজর্ব করেছে, লাইট অ্যাবজর্ব করে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। তো ওয়ান্স ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, এবারে এই ধরো এই ফ্রি র্যাডিক্যালটা সে এইচআই এর সঙ্গে রিঅ্যাক্ট করে ধরে নাও এইচ টু প্লাস আই তৈরি করছে। আবার আমি সিম্পলেস্ট যদি বলি আই প্লাস আই, তারপর ধরে রিঅ্যাক্ট করে আই টু তৈরি করছে। ওভারঅল রিঅ্যাকশনটা যদি তুমি দেখো, তাহলে হচ্ছে এই এইচ কেটে যাবে, এই আই কেটে যাবে, তাহলে আলটিমেটলি টু এইচ আই থেকে এইচ টু প্লাস আই টু তৈরি হচ্ছে। এটা এই যে দুটো স্টেপ, এইটা হচ্ছে তোমার সেকেন্ডারি প্রসেসের মধ্যে পড়ছে। সেকেন্ডারি প্রসেস, হ্যাঁ, যেখানে দেখো এই যে এইচ প্লাস এইচ আই জুড়ে এইচ টু প্লাস আই টু তৈরি হয়, একেবারে প্রোপাগেশন স্টেপ বলে। আর শেষের থেকে টার্মিনেশন স্টেপ। তাহলে এমনিতে এই যদি স্টেপ ওয়ানটাকে বলো, সেটা ইনিশিয়েশন স্টেপ। স্টেপ দুটো হচ্ছে প্রোপাগেশন স্টেপ, আর ৩ নম্বর হচ্ছে টার্মিনেশন স্টেপ। তোমার ইনিশিয়েশন একটা, টার্মিনেশন ইউজুয়ালি একটা, প্রোপাগেশন মোর দ্যান ওয়ান স্টেপসে করতে পারে। এখানে আমি জাস্ট একটা স্টেপসই দেখিয়েছি আর কি। আর পিরিয়ডিক্যাল চেইন মেকানিজমে যেটা হয় আর কি, এইটা হচ্ছে তোমার ইনিশিয়েশন স্টেপ। এবার তোমরা জানো যে একটা পিরিয়ডিক্যাল চেইন মেকানিজমে যখন সবকিছু ঘটে, তখন ইনিশিয়েশন স্টেপ, ২ নম্বরটা হচ্ছে তোমার প্রোপাগেশন স্টেপ, প্রোপাগেশন স্টেপ, আর ৩ নম্বরটা হচ্ছে তোমার টার্মিনেশন স্টেপ। মানে মিনিমাম এই তিনটে। এবার প্রোপাগেশনটা প্রোপাগেশনটা প্রোপাগেশন স্টেপটা কিন্তু তোমার অনেকগুলো স্টেপসে করতে পারে। আর প্রোপাগেশনটা এখানে যেমন একটা শুধু মেজর স্টেপ আমি দেখিয়েছি, অন্যান্য রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রোপাগেশন, আমি এখানে একটা প্রোপাগেশন স্টেপ দেখি, যেটা কিন্তু যখন অন্যান্য রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি যাবে মোর দ্যান ওয়ান প্রোপাগেশন স্টেপ তোমার থাকবে। ইউজুয়ালি টার্মিনেশন স্টেপ একটা, ইনিশিয়েশন স্টেপ একটা, প্রোপাগেশন স্টেপ কিন্তু মোর দ্যান ওয়ান তোমার হতেই পারে। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার এইখানে এই প্রাইমারি প্রসেসের ক্ষেত্রে যখন স্টার্ক আইনস্টাইনের বা ল অফ অটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স ওবে করছে বলে বললাম, কোয়ান্টাম ইল বা কোয়ান্টাম এফিসিয়েন্সি ওয়ান হচ্ছে। কোয়ান্টাম ইল বা কোয়ান্টাম এফিসিয়েন্সি যে একের বেশি হতে পারে, হ্যাঁ, বা একের কমও হতে পারে, সেইটা একটুখানি বোঝার জন্য আমি কোয়ান্টাম ইলটাকে একটুখানি ডিফাইন করে দিই। ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাম ইল। ফর কোয়ান্টাম এফিসিয়েন্সি। তো কোয়ান্টাম ইল বাই ডেফিনেশন হচ্ছে, দিস ইজ defined as the
number of reactant molecules disappear per photon absorbed. Per photon absorbed. The number of reactant molecule disappear per photon absorbed. মানে প্রতি একটা ফোটন অ্যাবজর্ব করার জন্য কতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসঅ্যাপিয়ার করছে। আর সেখানে খেয়াল রাখবে কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে কিন্তু আমি বলছি না, বলছি কতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসঅ্যাপিয়ার করছে। এমন হতেই পারে তো, ধরো একটা মলিকিউল ডিসঅ্যাপিয়ার করলে তো দুটো মলিকিউল তৈরি হলো। ডিসোসিয়েশন মেটাল রিঅ্যাকশনের ক্ষেত্রে হতে পারে। সেটা করলে কিন্তু হবে না। তো তোমাকে দেখতে হবে যে পার ফোটন কতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসঅ্যাপিয়ার করছে। ঠিক আছে? তাহলে তুমি ফাইটাকে এইভাবে ডিফাইন করতে পারো। সেটা হচ্ছে যে ধরো সবসময় তো একটা ফোটন অ্যাবজর্ব করছে তুমি এইভাবে দেখতে পাবে না। তাহলে অনেকগুলো ফোটন অ্যাবজর্ব করছে। তার জন্য অনেকগুলো রিঅ্যাকট্যান্ট মলিকিউল ডিসঅ্যাপিয়ার করবে। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে নাম্বার অফ রিঅ্যাকট্যান্ট molecules disappear by number of photons absorbed. Number of photons absorbed. Number of reactor molecule disappear by number of photons absorbed. আচ্ছা, এইটাকে আরেক রকম করে তুমি ডিফাইন করতে পারো। সেটা হচ্ছে এই যে ধরো তুমি এই যে নাম্বার অফ রিঅ্যাক্টর মলিকিউল ডিসঅ্যাপিয়ার তুমি লিখলে, রিঅ্যাক্টর মলিকিউল ডিসঅ্যাপিয়ার পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম আমি করলাম। নাম্বার অফ রিঅ্যাক্টর মলিকিউল ডিসঅ্যাপিয়ার পার ইউনিট টাইম, মানে আমি কি করলাম, যে কন্টেনার আছে কন্টেনার ভলিউম দিয়ে ভাগ করলাম, টাইম দিয়ে ভাগ করলাম। আর নিচে লিখলাম নাম্বার অফ ফোটনস অ্যাবজর্ব ছিল, এখানে আমি জাস্ট পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম আমি করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে উপরের পার্টটা কি হতে পারে দেখো, এটাকে তোমার এইরকম ভাবে লিখতে পারি। মানে বেসিক্যালি এটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ, এটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট পার ইউনিট ভলিউম। আর এটা এখানে যে মানে এন্টিলিটা হচ্ছে তোমার নাম্বার ডেনসিটি। মানে এমনিতে রেট অফ দ্য রিঅ্যাকশন কেমন করে লিখি, রেট অফ দ্য রিঅ্যাকশন লিখে হচ্ছে মাইনাস ডিসিডিটি লিখি। এবারে এখানে সি করলে তো নাম্বার অফ মলিকুলসটাকে তোমার নাম্বার অফ মোলে ট্রান্সফর্ম করতে হবে, আমি সেটাকে করছি না। জাস্ট এটা এনজাইমটাতে নাম্বার ডেনসিটি, অর্থাৎ নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। এখানে এনটা অবশ্যই রিঅ্যাক্ট্যান্টের জন্য, এইটা। আর নিচটা হয়ে গেল আই অ্যাবজর্ব। এই যে নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম, সেটা হচ্ছে আই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে? আই অ্যাবজর্ব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার মানে কোয়ান্টাম ইটাকে তুমি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাকশন বাই আই অ্যাবজর্ব সেইভাবে তুমি লিখতে পারো। হ্যাঁ, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাকশন। হ্যাঁ, এটা মানে তুমি যদি মোলে করো উপরটা অমল নিচটাও মোল। আর নাম্বার অফ মলিকুলস এর রেসপেক্ট করো উপরটা নাম্বার অফ মলিকুল নিচেটা কিন্তু নাম্বার অফ মলিকুলস। তাহলে কোয়ান্টাম ইটা তুমি যদি একদম ইন্ডিভিজুয়ালি ফোটনের সংখ্যা আর ইন্ডিভিজুয়ালি কতগুলো রিঅ্যাকশন মলিকুল ডিসঅ্যাপিয়ার করছে সেটা জানতে পারো, সেভাবেও লিখতে পারো। অথবা তুমি যদি লিখতে পারো যে মানে আই ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট আই অ্যাবজর্ব, সেটাকে তুমি মাপতে পারবে যন্ত্র দিয়ে। আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাকশন, হ্যাঁ, এই রেটটা যখন তুমি ক্যালকুলেট করবে তখন কনসেন্ট্রেশনটা কিন্তু নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম নয়, বাট নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। তার টার্মস যদি তুমি দেখো, তাহলে তুমি জাস্ট রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাকশন বাই আই অ্যাবজর্ব সেখান থেকে কোয়ান্টাম ইটাকে ডিফাইন করতে পারবে। আচ্ছা, এবারে এটা হচ্ছে যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে ইন দ্য লাইট অ্যাবজর্বিং প্রসেস,
the light absorption process, only one photon is absorbed by one molecule. তাহলে এটা এটা হচ্ছে কোথা থেকে পাচ্ছ না, ফ্রম স্টার্ক আইনস্টাইন ল। ফ্রম স্টার্ক আইনস্টাইন ল একটা মলিকুল জাস্ট একটা ফোটন অ্যাবজর্ব, অনলি ওয়ান ফোটন ইজ অ্যাবজর্ব বাই ওয়ান মলিকুল। তো যদি এটাই একমাত্র স্টেপ হলো, ইফ দিস ইজ দ্য only step of a photochemical reaction, then phi should be equal to 1, কারণ phi টা 1 হওয়ার কথা। কিন্তু তুমি কি এটা দেখতে পাবে, বাট it is observed that phi তার মানে সে একের থেকে বেশি হতে পারে, কম হতে পারে। phi can be other than 1, phi টা কিন্তু একের থেকে আলাদাও হতে পারে। এবারে তোমার কেন একের থেকে কম হচ্ছে, তার যে মূলত কারণটা, সেটা হচ্ছে তোমার ওই ফটোফিজিক্যাল প্রসেসটার জন্য। লাইট অ্যাবজর্ব করলো, কিন্তু কোনো ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো না বলে সে কি করবে না, এম স্টার থেকে আবার এম এতে ফিরে আসবে, আইদার ফোটন ছেড়ে দিয়ে অথবা মানে হিট ছেড়ে দিয়ে। সেই দিক জন্য কোয়ান্টাম হিটটা একের থেকে কম হতে পারে। তুমি যদি রিজন ফর ফাই লেস দ্যান ওয়ান, এইটা হচ্ছে ফর ভ্যারিয়াস photophysical processes, for various photophysical processes, photon is absorbed, but photon is absorbed, but the reactor molecule is not disappear. For various photophysical processes, photon is absorbed, but the reactor molecule is not disappear. এইটা তাহলে hence phi can be less than 1, ঠিক আছে? তাহলে phi তোমার less than 1 হতে পারে। আর এরকম অনেক রিঅ্যাকশনস আছে যেক্ষেত্রে তোমার ফাইটা লেস দ্যান 1 হতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি তুমি বলো যে মানে মানে এটা তোমার মানে এই যে এক্সাম্পলটা বলছি, সেই এক্সাম্পলটা তোমার অন্য একটা কনটেক্সটে কাজে লাগবে। সেটা হচ্ছে তোমার ফটো ডিফিউশন অফ অক্সালিক অ্যান্ড সেন্সিটাইজ বাই ইউরানিল আয়ন। সেটা হচ্ছে তোমার ফটো ডিসোসিয়েশন অফ অক্সালিক অ্যাসিড ডিসোসিয়েশন অফ, এই রিঅ্যাকশনটা আমার একটু পরে লাগবে আর কি, কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রির একটা ব্যাপার আছে সেখানে। ফটো ডিসোসিয়েশন অফ অক্সালিক অ্যাসিড সেন্সিটাইজ বাই, এই ফটো সেন্সিটাইজেশন জিনিসটা কি সেটা আমরা বলবো। হ্যাঁ, ফটো ডিসোসিয়েশন অক্সালিক অ্যাসিড সেন্সিটাইজ বাই ইউরেনিয়াম আয়ন, তার ক্ষেত্রে ফাইটার একদম স্পেসিফিক ভ্যালু হয়ে যাবে 0.57। তো দেখো এটা একটা এক্সাম্পল করলাম যেখানে কোয়ান্টাম ইথা তোমার একের থেকে কম হচ্ছে। আচ্ছা, কোয়ান্টাম ইন কিন্তু একের থেকে বেশি ম্যাক্সিমাম সময় হয়। মানে মানে কোয়ান্টাম ইন এক্স্যাক্টলি এক বা একের থেকে কমের এক্সাম্পল তুমি যা পাবে, একের থেকে বেশি হয় এরকম কিন্তু অনেক বেশি পাবে। তো তুমি কিন্তু রিজন ফর 5 গ্রেটার দ্যান 1 এটা তুমি দেখো। এটা মূলত হচ্ছে সেকেন্ডারি প্রসেস, যেটা ফ্রি র্যাডিক্যাল চেইন মেকানিজমে হয়। তুমি জানো যে চেইন মেকানিজমে রিঅ্যাকশন ঘটলে ওয়ান্স একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, সে ওই ওটাকে সাইকেলটা রিপিট করতে থাকে, করে অনেক অনেক রিঅ্যাকশন মলিকুল প্রোডাক্টে ট্রান্সফর্ম হতে পারে। তাহলে ডিউ টু secondary processes,
which are actually takes place, মানে which actually takes place which actually due to secondary processes which actually takes place by periodical chain mechanism. Due to secondary processes which actually takes place by periodical chain mechanism, huge number of reactant molecules may be disappeared by absorbing only one photon. মানে একটা ফোটন অ্যাবজর্ব করে পিরিয়ডিক্যাল তৈরি হয়ে গেল, এবার সেই পিরিয়ডিক্যাল চেন মেকানিজমে হিউজ নাম্বার রিঅ্যাক্টর মলিকিউলস সেটা প্রোডাক্টের উপর ট্রান্সফর্ম হয়ে গেল। আর তুমি যদি এক্সাম্পল দেখো, ধরো এই যে এক্সাম্পলটা একটু আগে আমি দিয়ে গেলাম 2HI, সে বেসিক্যালি লাইট অ্যাবজর্ব করে বা অন্যভাবে এটাকে মাথায় ধরো লাইটটাকে দিলাম, এই ফোটন অ্যাবজর্ব করে ধরো H2 প্লাস I2 তৈরি করছে। এই রিঅ্যাকশন যেখানে ফাইটা তোমার অ্যারাউন্ড 2, আবার ধরো 2HCl বা উল্টোটা ঘুরিয়ে রিঅ্যাকশনটাকে লিখি, H2 থেকে H2 প্লাস Cl2 লাইট অ্যাবজর্ব করে তার 2HCl তৈরি হলো। তার ক্ষেত্রে ফাইটা অনেক বেশি হয়, এটা মানে ইভেন অফ দ্য অর্ডার অফ 10⁶ এর কাজ পর্যন্ত চলে যেতে পারে। তো এই যে রিঅ্যাকশনগুলো তুমি দেখতে পাচ্ছ, কোয়ান্টাম থিওরিটা হচ্ছে তোমার হচ্ছে তোমার মানে একের বেশি হচ্ছে। আচ্ছা, এবারে তুমি যদি একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল অফ ফটোকেমিক্যাল রিয়াকশন যার ফাইটা উইথ ফাই ইকুয়াল টু 1, তার এক্সাম্পল কি? 2O3 থেকে এই ওজনের ডিসোসিয়েশন করে যে অক্সিজেন তৈরি হচ্ছে, ওজোন লেয়ার এটা হয় তোমরা জানো, এবং সেটা ফটোকেমিক্যালি ঘটে, তার কোয়ান্টাম ইলটা কিন্তু তোমার একের খুব কাছাকাছি থাকে। এবারে টিপিক্যাল ভ্যালুটা দেখবে যে ইউজুয়ালি এই কোয়ান্টাম মানে এরকম ফটোকেমিক্যাল রিয়াকশন পাওয়া গেছে যার কোয়ান্টাম ইলটা তোমার 0.04 এর মতো কম হয়েছে, আবার তোমার ওই 10⁶ এর মতো তোমার বেশি হয়েছে। মানে কোয়ান্টাম, স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার অডিওটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, ভিডিওটাও অফ হয়ে যাচ্ছে। হুম, এটি অডিও ভিডিও অফ হয়ে গেছে। ভিডিওটা কখন থেকে অফ হয়ে গেছে? স্যার এইমাত্র অন হলো, মানে মাঝে মাঝে ওটা বন্ধ হয়ে যাচ্ছে আবার চালু করছে, এরকম হচ্ছে। এটা আচ্ছা, থাকে মানে কিছু একটা হয়তো ইন্টারনেটে একটুখানি স্লো তো হয়েছিল, সেই জন্য হয়তো। এখন দেখা যাচ্ছে তো? এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ইউজুয়ালি মানে কোয়ান্টাম ইলটা 0.04 থেকে 10⁶ এর মধ্যে ভ্যারি করে। হুম। আর এমনি আমি এখানে দেখো কোয়ান্টাম ইল কাকে বলে বললাম। কোয়ান্টাম ইল একের থেকে কম হওয়ার কারণগুলো কি, কোয়ান্টাম ইল একের থেকে বেশি হওয়ার কারণগুলো কি, আর ভ্যারিয়াস রিয়াকশন যেখানে কোয়ান্টাম ইল 1 হতে পারে, একের থেকে কম হতে পারে, একের থেকে বেশি হতে পারে, সেগুলো আমি দেখো। ঠিক আছে? আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা আমার দরকার পড়বে, দেখো এটা বুঝতে পেরেছো তো? কোয়ান্টাম ইল বা কোয়ান্টাম এফিসিয়েন্সি জিনিসটা পরিষ্কার হয়েছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো,
যে যখন তুমি কোয়ান্টাম ইল্ডের এই যে ডেফিনেশনটাকে বলা হচ্ছে যে মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট বাই ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট, অর্থাৎ কতগুলো ফোটন অ্যাবজর্ব হয়েছে আর তার বদলে কতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসঅ্যাপিয়ার করেছে। কতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসঅ্যাপিয়ার করেছে সেটা তো খুব ইজিলি তুমি জানতে পারো। ইজিলি জানতে পারো মানে তোমার যখন এমনি থার্মাল যে সমস্ত রিঅ্যাকশনস তুমি দেখেছো তার যে রেট নিয়ে যখন কথাবার্তা বলা হয় বা রেট যখন মেজার করা হয়, তোমরা প্র্যাকটিক্যালি যখন করছো দেখবে তোমার কতখানি রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসঅ্যাপিয়ার করেছে বা কতখানি প্রোডাক্ট ফর্ম হয়েছে সেটা অনেক রকম ভাবে তুমি বের করতে পারো। ডিরেক্টলি অ্যাসিড বেস টাইট্রেশন করে তুমি বের করতে পারো। কখনো কখনো হচ্ছে যদি কালার স্পিসিস না তাহলে অ্যাবজর্বন মেপে তুমি বের করতে পারো। কখনো তার পিএইচ মেপে তুমি বের করতে পারো। কখনো কখনো তার ইএমএম মেপে তুমি বের করতে পারো। কখনো কখনো তার স্পেসিফিক রোটেশন মানে টোটাল রোটেশন মেপে তুমি অপটিক্যাল রোটেশন মেপে তুমি বের করতে পারো। তো দেয়ার আর হিউজ নাম্বার অফ ওয়েজ আর কি যা দিয়ে তুমি অ্যাকচুয়ালি এগুলোকে করতে পারো। ঠিক আছে? কিন্তু ফোটন কতগুলো অ্যাবজর্ব হচ্ছে সেটা তুমি পাবে কি করে? এই ফোটন কতগুলো অ্যাবজর্ব হয়েছে সেটা পাওয়ার যে নরমাল রাস্তাটা তাকে বলা হয় কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি। তাহলে নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে যে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি, একটা মেথড আর কি যে মেথড দিয়ে তুমি কতগুলো ফোটন অ্যাবজর্ব করছে সেটাকে দেখতে পাবে। অ্যাক্টিনোমেট্রি না অ্যাক্টিনোমেট্রি, কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি। কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি। আচ্ছা, এইটা হচ্ছে একটা কেমিক্যাল মেথড যা দিয়ে তুমি নাম্বার অফ ফোটনস অ্যাবজর্ব সেটাকে বের করতে পারবে। দিস ইজ এ কেমিক্যাল মেথড by which we can determine the number of photons absorbed। ঠিক আছে? আর এর জন্য তোমাকে কি করতে হচ্ছে? এর জন্য যেটা হচ্ছে যে we have to use a photochemical reaction, you have to use a photochemical reaction whose quantum speed is known। known। যে টিপিক্যাল রিঅ্যাকশনটা ব্যবহার করা সেটা হচ্ছে যে তোমার অক্সালিক অ্যাসিডের ডিসোসিয়েশন সেন্সিটাইজ বাই ইউরানিল আয়ন। এবার হচ্ছে এটা the particular reaction, the particular reaction the particular reaction that can be used is the photodissociation of oxalic acid sensitized by uranyl ion। তো মেকানিজমটা কি দেখো, ইউরানিল আয়নটা হচ্ছে UO2 প্লাস। সে কি করছে, সে বেসিক্যালি লাইট অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে UO2 প্লাস স্টার হলো, মানে ইউরানিল আয়নটা লাইট অ্যাবজর্বিং ফিজিক্যাল রোলটা প্লে করছে। এবারে সেই UO2 প্লাস যেটা তোমার অ্যাক্টিভেটেড, সে কি করছে, আর সে হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড এখানে রিঅ্যাকশন করে এই UO2 প্লাস এইটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, মানে ওই যে ইউরানিল আয়নটা যে লাইট অ্যাবজর্ব করে এক্সাইটেড হয়েছিল, এই এক্সেস এনার্জিটা সে অক্সালিক অ্যাসিডকে ট্রান্সফার করে দিচ্ছে, করে নিজে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। আর মারফতে কি হলো, অক্সালিক অ্যাসিড ভেঙে গিয়ে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করে। তুমি যদি ওভারঅল রিঅ্যাকশনটাকে দেখো,
ওভারঅল রিঅ্যাকশনে কিন্তু ইউরেনিয়াম আয়নটা কিছুটা ক্যাটালিস্টের মতো। ওভারঅল রিঅ্যাকশনে যদি দেখো ইউরেনিয়াম আয়নের রোলটা বেসিক্যালি ক্যাটালিস্টের মতো। আল্টিমেটলি এটা দাঁড়াচ্ছে অক্সালিক অ্যাসিড, এইটা এটা ভেঙে কি হচ্ছে সিও প্লাস CO2 প্লাস H2, এটা তোমার তৈরি হচ্ছে। CO+CO2 প্লাস H2 এটা তোমার তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার কতটা অক্সালিক অ্যাসিড অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ার করছে সেটা অনেক রকম করে তুমি মাপতে পারো। সেটা অ্যাসিড বেস টাইট্রেশন করে মাপতে পারো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তুমি মাপতে পারো। হুম? এক্ষেত্রে হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ অক্সালিক অ্যাসিড ডিসঅ্যাপিয়ার, মানে কতটা অক্সালিক অ্যাসিড তোমার অ্যাকচুয়ালি দিকে করে গেল সেটা খুব ইজিলি মাপতে। প্রথমে অক্সালিক অ্যাসিডের নোন কনসেন্ট্রেশন তুমি নিয়ে নিয়েছো, ধরো N/10 বা কিছু একটা তুমি নিলে। এবারে রিঅ্যাকশনটা ঘটে গেল, মানে কিছুক্ষণ সময় ধরে কিছু ফোটন তোমার গেছে বা কিছু লাইট গেছে, রিঅ্যাকশনটা ঘটেছে। তা কিছুক্ষণ সময় পরে তুমি জাস্ট যখন তুমি বললে মানে ঠিক আছে ফোটন যাওয়া বন্ধ করে দিয়েছো, যা রিঅ্যাকশন ঘটার ঘটে গেছে, তখন অক্সালিক অ্যাসিডটা তুমি পারম্যাঙ্গানোমেট্রি করে হোক বা অক্সালিক অ্যাসিড যেহেতু সেটা অ্যাট দ্য সেম টাইম অ্যাসিড এনওই দিয়েই হোক টাইটেট করে তুমি সেটা স্ট্রেনটাকে বের করো। তাহলে কতখানি অ্যামাউন্ট অফ অক্সালিক অ্যাসিড ডিসঅ্যাপিয়ার করে তুমি ইজিলি মাপতে পারবে। অ্যামাউন্ট অফ অক্সালিক অ্যাসিড ডিসঅ্যাপিয়ার ক্যান বি ডিটারমাইন্ড easily by permangano permanganometry permangano permanganometry or by acid base টাইট। কতখানি অক্সালিক অ্যাসিড ডিসঅ্যাপিয়ার করেছে তুমি সেটা পেয়ে গেলে। এবারে দেখো তাহলে যেহেতু কোয়ান্টাম ইলটা হচ্ছে হাইটা, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বা রেট দিয়েও বলতে পারো অথবা তোমার নাম্বার দিয়েও বলতে পারো। নাম্বার অফ অক্সালিক অ্যাসিড মলিকুল ডিসঅ্যাপিয়ার, এক্ষেত্রে নাম্বার অফ oxalic acid molecules disappeared by number of photons absorbed। এটা তো কোয়ান্টাম এর ডেফিনেশন। তাহলে এখান থেকে তুমি এই নাম্বার অফ photons absorbedটা পেয়ে যাচ্ছ। absorb ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ oxalic acid molecules disappear divided by 5। নাম্বার অফ oxalic acid molecules disappear divided by 5। তো এই রকম করে তুমি এটা বের করতে পারো, বা নাম্বার অফ ফটোন সাবজেক্ট বের করতে পারো। তাহলে মানে তোমাকে এমন একটা রিঅ্যাকশন নিয়ে স্টার্ট করতে হবে যার কোয়ান্টাম ইটা তোমার অলরেডি জানা আছে। সেই রিঅ্যাকশনটাকে কাজে লাগিয়ে কতগুলো ফোটন অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করছে তুমি এখান থেকে বের করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি তার যদি শর্ট নোট পড়ে বা তার মেজর প্রিন্সিপালটা বলে তুমি বলতে পারবে। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। কোয়ান্টাম ইটা ডিটারমাইন করার জন্যই তো আমার ওই ইন্টেন্সিটিটা লাগছে, তাহলে হ্যাঁ, ইন্টেন্সিটি না জেনে কোয়ান্টাম ইটা জানছে কি করে? না না একদমই সেটা। এই জন্যই কি হচ্ছে বলো তো, যে তুমি যে 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 লাইট সোর্সটা ধরো ব্যবহার করছো কেমিক্যালি,
যে তুমি যে লাইট সোর্সটাকে ব্যবহার করছো সেখানে ইনিশিয়ালি ইন্টেন্সিটি কতটা ছিল সেটা তুমি বের করতে পারবে। মানে ধরো, মানে আমি ধরো একটা পার্টিকুলার লাইট সোর্স ব্যবহার করছি, ঠিক আছে? সেই পার্টিকুলার লাইট সোর্সের ইন্টেন্সিটি কতটা, ইন্টেন্সিটি কতটা তুমি বুঝবে কি করে? এই ধরো এই যে পারম্যাঙ্গানোমেট্রি তুমি করলে, কারণ এই যে রিয়াকশনসটা মানে এই যে অক্সালিক অ্যাসিডের ডিসোসিয়েশন সেন্সিটিভ যে ইউরেনিল আয়ন, তার যে কোয়ান্টাম বিলটা আমি এটা অন্য রাস্তা দিয়ে বের করে নিয়েছি, অন্য মেথড দিয়ে বের করে নিয়েছি। তাহলে এবারে সেই কোয়ান্টাম বিলটা হচ্ছে 0.57, মানে এখানে যেটা ইম্পর্টেন্ট যে এই ফাইটা হচ্ছে তোমার 0.57 তোমার জানা আছে। করে এইখান থেকে জাস্ট যে কোনো একটা লাইট সোর্সে, হ্যাঁ, তোমার কতটা ফোটন মানে আমি এরকম একটা সেট আপ ধরো করছি যে তোমার এখানে একটা স্যাম্পেল আছে। আমি একটু গুছিয়ে বলি তোমাকে, এটাকে ডায়াগ্রামটাকে আঁকলেও হতো। দেখো আমি কি বলছি যে এই এই রিয়াকশনের কোয়ান্টাম মিল বের করার জন্য কিন্তু কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি ব্যবহার করা হচ্ছে না। ধরো অন্য কোনো একটা রিয়াকশন তুমি কনসিডার করছো, অন্য কোনো একটা ফটোকেমিক্যাল রিয়াকশন তুমি কনসিডার করছো। তো সেই ফটোকেমিক্যাল রিয়াকশনে তোর কতগুলো ফোটন অ্যাবজর্ব হয়েছে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? সেটা তুমি জানবে কি করে? না, কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি এই যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে তুমি ওই রিয়াকশনটা ঘটার আগে একবার করো আর তার পরে একবার করো, তাহলে তুমি ব্যাপারটাকে বুঝতে পারছো। মানে তুমি ব্যাপারটা বুঝতে পারছো কি কি বলতে চাইছি? বা তোমার প্রশ্নটা হচ্ছে যে এই পার্টিকুলার রিয়াকশনের জন্য যদি আমি কোয়ান্টামিট বের করতে চাই, তাহলে কি করে বের করবো? না, বের করবো বেসিক্যালি হচ্ছে কি নাম্বার অফ কতগুলো অক্সালিক অ্যাসিড ডিসঅ্যাপিয়ার করে, যেখানে ইজিলি বের করতে পারছো, ডিভাইডেড বাই নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব। তাহলে নাম্বার অফ ফোটন অ্যাবজর্বটা যদি অন্য কোনো রাস্তা থেকে বের করে ফেলতে পারতাম, তাহলে আমি কোয়ান্টাম ইলটাকে বের করে ফেলতে পারি। এবারে উল্টোটা, যদি আমার কোয়ান্টাম ইলটা ওই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে অলরেডি জানা থাকে, তাহলে কতগুলো ফোটন অ্যাবজর্ব হয়েছে সেটা তুমি ঘুরিয়ে পাচ্ছ কি করে? নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব হচ্ছে নাম্বার অফ অক্সালিক অ্যাসিড মলিকুল ডিসঅ্যাপিয়ার বাই ওই পার্টিকুলার রিয়াকশন যদি কোয়ান্টাম ইলটা, ঠিক আছে? তাহলে এবারে ধরো তোমার অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি কতটা সেটা তুমি পাবে কি করে? ইন্টেন্সিটি কতটা সেটা তোমাকে পেতে গেলে তোমার বেসিক্যালি কতগুলো ফোটন যায় সেটা তোমার দেখতে হবে। তো কতগুলো ফোটন যাচ্ছে তোমাকে দেখতে হচ্ছে, মানে মানে আমি কি করে বোঝাই তোমাকে, আমি এটা খালি গুছিয়ে নিই নিজের মনে, তাহলে তোমার ব্যাপারটা পরিষ্কার হবে যে আহ, মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো এইখানে তুমি একটা সোর্স অফ লাইট আছে, এটা একটা সোর্স আমি just লাইট যাচ্ছে, লাইটটা বিভিন্ন ডাইভার্জ করে ধরো যাচ্ছে, তুমি এখানে কি করলে একটা স্লিট ব্যবহার করলে, তো সেখান থেকে লাইটটা কি হচ্ছে একটা লাইন বরাবর গেল, করে এবারে এখানে তোমার স্যাম্পেলটা আছে, করে একটা ফটোকেমিক্যাল রিয়াকশন ধরলো, ফটোকেমিক্যাল রিয়াকশন ধরলো, করে এখানে তোমার একটা ইন্টেন্সিটি তুমি পেলে, করে এখানে তোমার ডিটেক্টর আছে, এখানে ডিটেক্টর আছে, করে কতখানি লাইট এখানে তোমার এলো তুমি দেখতে পেলে। তাহলে এইখানে এই এইটা হচ্ছে তোমার যে লাইটটা যাচ্ছে সেটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, মানে ইন্টেন্সিটি পর ইনসিডেন্ট লাইট সেটাকে আমি I0 বলছি। আর এইখানে হচ্ছে ইন্টেন্সিটি ফর দা মানে ট্রান্সমিটেড লাইট, তাহলে বাকি যে পোর্শনটা সেই পোর্শনটা তোমার অ্যাবজর্ব হয়েছে, এইখান থেকে কতখানি লাইট অ্যাবজর্ব হয়েছে তুমি পেতে পারবে, ঠিক আছে? এবারে এই I0টা কত তোমাকে যদি জানতে হয়, I0টা কত তুমি জানবে কি করে? I0টাকে জানার জন্য তুমি কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি ব্যবহার করো, আবার আইটাকে ব্যবহার করার জন্য তুমি আলাদা করে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি ব্যবহার করো, ঠিক আছে? তাহলে ওই লাইটের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো ফোটনস আছে সেটা তোমাকে বের করতে হবে। অবভিয়াসলি যেটা হচ্ছে যে কতগুলো মানে তুমি এমনিতে নাম্বার অফ ফোটন অ্যাবজর্বের সংখ্যাটা তুমি পেয়ে যাচ্ছ। তুমি দেখো না এই যে আই এবং I0, এইটা আইটাকে আলাদা করে তুমি পেয়ে গেলে I0টাকে আলাদা করে তুমি পেয়ে যাবে, সেগুলো কি করে? কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি ব্যবহার করে। মানে সবসময় তো কতগুলো মানে আছে, মানে কটা ফোটন আছে, সেই ফোটনের সংখ্যাটা তুমি তো মাপতে পারবে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি করে। এবারে এইখানে যে অন্য যে কেমিক্যাল রিয়াকশনটা ঘটানো হচ্ছে
যে কেমিক্যাল রিঅ্যাকশনে কোয়ান্টাম মিলটা তুমি পেয়ে যেতে পারবে যেটা শুরুর ইন্টেন্সিটিটা এবং পরের ইন্টেন্সিটিটা তুমি জানতে পারবে। কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি করে তুমি যেটা করছো শুরুর ইন্টেন্সিটিটা আর পরের ইন্টেন্সিটিটা এই দুটো তুমি অ্যাকচুয়ালি পেয়ে যেতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝেছি। মানে আমি যেটা বলতে চাইছি যে তোমার একদম অক্সালিক অ্যাসিডের কোয়ান্টাম মিল বের, অক্সালিক অ্যাসিডের ডিসোসিয়েশন তার কোয়ান্টাম মিল বের করার জন্য কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি ব্যবহার করা হচ্ছে না। কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রিটাকে ব্যবহার করা হচ্ছে অন্য কোনো একটা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন তুমি কনসিডার করছো। সেই অন্য ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি তোমার কতগুলো মানে ইনিশিয়াল ইন্টেন্সিটি এবং ফাইনাল ইন্টেন্সিটি এই দুটো তোমাকে জানতে হবে। তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল ইন্টেন্সিটিটা তুমি জানবে কি করে? আর সেইটা হচ্ছে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি করে তুমি অ্যাকচুয়ালি বের করে ফেলতে পারছো। এটা তো কাজ হয়। এটা আরো না হয় পরে একবার একটু গুছিয়ে বলা যাবে। কারণ আমি আরো আসবো মানে মানে এগুলো মানে টেকনিক্যাল ডিটেলস গুলো যখন আসবো তখন আমি এই জায়গাটা আরেকবার ভালো করে বলবো। মানে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি হচ্ছে একটা কেমিক্যাল মেথড যা দিয়ে তুমি জাস্ট কতগুলো ফোটন অ্যাবজর্ব হয়েছে এই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে সেটা পাচ্ছ। তাহলে যদি কোয়ান্টাম ইল তোমার জানা থাকে তাহলে এই ফর্মুলাটাকে ব্যবহার করে তুমি জাস্ট নাম্বার অফ ফোটনস অ্যাবজর্ব বের করে ফেলতে পারছো। এবার আমি এখানে অক্সালিক অ্যাসিড এইটাকেই কনসিডার করছি না কেন, কেন অক্সালিক অ্যাসিড হচ্ছে এমন একটা রিঅ্যাক্টর মলিকুল যার ইনিশিয়াল কনসেন্ট্রেশন এবং ফাইনাল কনসেন্ট্রেশন সেগুলো খুব ইজিলি, যেহেতু ওটা বেস, ওটা যেহেতু অ্যাসিড, তাহলে অ্যাসিড বেস টাইট্রেশন করে তুমি বের করে ফেলতে পারো। আবার ওটাকে তুমি যেটা করতে পারো যে পারম্যাঙ্গানোমেট্রি করে তুমি বের করতে পারো। পারম্যাঙ্গানোমেট্রি করে বের করতে পারো একটা জিনিস সুবিধা আছে যে অক্সালিক অ্যাসিড দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন রিঅ্যাকশন ঘটাচ্ছে ইনিশিয়ালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ তুমি মানে যেটা হয় আর কি এমনিতে মানে নর্মালি বুলেট পেপার দিয়ে তুমি করতে পারো। আর পারম্যাঙ্গানেট থাকার একটা সুবিধা হচ্ছে পারম্যাঙ্গানেট যেহেতু কালার স্পিসিস, তাহলে তুমি স্পেকট্রোফটোমিটার বা কলোরিমিটার দিয়েও কিন্তু অ্যাকচুয়ালি কতখানি পারম্যাঙ্গানেট তোমার লেগেছে সেটা তুমি বের করে ফেলতে পারো। তুমি যদি একটু এক্সেস অ্যামাউন্টের পারম্যাঙ্গানেট তুমি দিয়ে রাখো, এক্সেস অ্যামাউন্টের পারম্যাঙ্গানেট দিয়ে রাখলে এক্সেস ওইভাবে আমি ঠিক বলাটা ভুল। এবার পারম্যাঙ্গানোমেট্রিটার একটা সুবিধা হচ্ছে পারম্যাঙ্গানোমেট্রি যখন তোমার করা হয় যে শুরুতে অক্সালিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত, পরে অক্সালিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কত। হ্যাঁ, তবে তো তুমি কতখানি অক্সালিক অ্যাসিড ডিসঅ্যাপিয়ার করতে তুমি পাবে। যে অক্সালিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যে মাপা, সেই মাপাটা যে কি করে করতে হয়, তোমার অক্সালিক অ্যাসিড নিচে অনিকালের মধ্যে নিতে হয়, উপরে তোমার বুলেটের মধ্যে হচ্ছে পারম্যাঙ্গানেট নিতে হয়। পারম্যাঙ্গানেট তুমি দিচ্ছ, কালারটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, যখন কালারটা পারসিস্ট করছে, হ্যাঁ, তখন তুমি বললে যে অক্সালিক অ্যাসিডটা মানে টাইট্রেশনটা কমপ্লিট হচ্ছে। সেই রকম করে তুমি জিনিসটাকে করছো। এইটা এবারে এটা ইউজুয়ালি মানে চোখে দেখেই করতে পারা যায়। এছাড়া যেহেতু পারম্যাঙ্গানেট কালার স্পিসিস, সেই জন্য তুমি কিন্তু স্পেকট্রোফটোমিটার বা কালারোমিটারকে ব্যবহার করেও তোমার ওখানে ওই অক্সালিক অ্যাসিডের পারম্যাঙ্গানোমেট্রিটাকে করতে পারা যায় আর কি। সেটা এখানে বলতে চাই। দেখ এই জায়গাটা একটু ক্লামজি হয়ে গেল, আমি মানে পরে আবার ভালো করে না ঠিক করে বলবো। আচ্ছা, নেক্সট যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট দেখো, যে এই যে রিয়াকশনটা তুমি কনসিডার করলে সেখানে বারবার বলা হচ্ছে যে ফটো ডিসোসিয়েশন অফ অক্সালিক অ্যাসিড সেন্সিটাইজড বাই ইউরানিল আয়ন। ফটো ডিসোসিয়েশন অফ অক্সালিক অ্যাসিড সেন্সিটাইজড বাই ইউরানিল, তাহলে এই যে সেন্সিটাইজ হচ্ছে এই কথাটা মানে রাখি। সেইটা অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আসে সেটা হচ্ছে যে যেমন একটা নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে তোমার ক্যাটালিস্টের যে রোল, এখানে ইউরানিল আয়নের রোলটা কিন্তু এক্স্যাক্টলি একই। যে অক্সালিক অ্যাসিড নিজে সে রিকুইজিট ফ্রিকোয়েন্সি বা রিকুইজিট ওয়েভলেন্থে লাইট অ্যাবজর্ব করতে পারছে না। কারণ অ্যাবজর্ব করতে গেলে তোমার তো একটা ইলেকট্রনিক এনার্জি লেভেল থেকে আরেকটা ইলেকট্রনিক এনার্জি লেভেলে তোমার পৌঁছাতে হবে, এবং তার মতো করে শুধু পৌঁছাতেই হবে না, তার ডিসোসিয়েশনটা করতে হবে। করাতে গেলে তোমার বেসিক্যালি কন্টিনিউমে যেতে হবে, তাহলে সেই ধরনের সিচুয়েশনটা নেই। কিন্তু অক্সালিক অ্যাসিড রিকোয়ার্ড ওয়েভলেন্থ লাইটটাকে ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারছে না। ইউরেনিল আয়ন সেই লাইট অ্যাবজর্বিং কিছুতে রোলটা প্লে করছে। তাহলে ইউরেনিল আয়ন লাইটটাকে অ্যাবজর্ব করে সে এক্সাইটেশনে গেল, এক্সাইটেশনে যাওয়ার পরে সে অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিডকে এনার্জিটা ভায়া সাম নন রেডিয়েটিভ প্রসেস অর্থাৎ ভায়া হিটসে সাপ্লাই করে দিল, করে অক্সালিক অ্যাসিড ডিসোসিয়েট করে গেল, করে ইউরেনিল আয়ন কি হয়েছে সে আবার ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেল, মানে তাকে অ্যাক্টিভেটেড হয়েছিল সে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেল। মানে ক্যাটালিস্ট যে রোলটা প্লে করে ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে ফটোসেন্সিটাইজার, ইউরেনিল আয়নটা যখন ফটোসেন্সিটাইজার, সে এক্স্যাক্টলি সেই রোলটাই প্লে করে। সেটা একটুখানি বলে দিই। ফটো সেন্সিটাইভ রিঅ্যাকশন।
ফটোসেন্সিটাইজ রিঅ্যাকশন। সেটা কি হচ্ছে? এটা হচ্ছে যে ইন মেনি photochemical reaction, many photochemical reaction, the actual reactant molecule cannot absorb photon of suitable wavelength such that it can dissociate to form free radicals. In this case, a foreign molecule, foreign species rather, molecule বা আয়ন হতে পারে, যেমন ইউরেনিল আয়ন বললাম, foreign species may be used. সে কি করে? This plays the role of light absorbing species. After absorbing photon, it is electronically activated and transfers this energy to the reactant molecule via a non-radiative way. Via non-radiative way, that is via heat. A non-radiative way বা via heat সে ট্রান্সফার করে দিচ্ছে such that photochemical reaction can take place. দেখতে এটা, and the foreign species is deactivated. Foreign species is not deactivated. কি বললাম যে in many photochemical reactions the actual reactant molecules cannot absorb photon of suitable wavelength such that it can dissociate to form free radical. In this case, a foreign species may be used. This plays the role of light absorbing species. After absorbing photon, it is electronically activated and transfers this energy to the reactant molecule via non-radiative way, that is via heat, such that photochemical reaction can take place. And the foreign species is deactivated. Right? আর তাহলে এই যে প্রসেসটা, দিস রিয়াকশন ইজ কল্ড photosensitized reaction, and the foreign species that plays the role of light absorbing species is called photosensitized. এটা বলে photosensitized. ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল দেখো। এক্সাম্পল হচ্ছে তোমার প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে যে তোমার ফটো ডিসোসিয়েশন অফ অক্সালিক অ্যাসিড
dissociation of oxalic acid sensitized by uranyl ion। হ্যাঁ, ফটো ডিসোসিয়েশন অফ অক্সালিক অ্যাসিড সেন্সিটাইজড বাই ইউরানিল আয়ন, সেটা কিন্তু একটা তোমার ফটো সেন্সিটাইজ রিয়াকশনের এক্সাম্পল, যেটা আমি বলেছিলাম যে UO2 2 প্লাস, সে তোমার এখানে লাইট অ্যাবজর্ব করলো, লাইট অ্যাবজর্ব করে অ্যাক্টিভেটেড হলো, UO2 2 প্লাস অ্যাক্টিভেটেড হচ্ছে। এবার সেই UO2 2 প্লাস যে অ্যাক্টিভেটেড, সে বেসিক্যালি অক্সালিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করছে, করে তোমার UO2 2 প্লাসটা ডিঅ্যাক্টিভেটেড হলো, প্লাস কার্বন মনোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস তোমার জল তৈরি করলো, যেখানে ওভারঅল রিয়াকশনটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিডের ডিসোসিয়েশন। অক্সালিক অ্যাসিড ডিসোসিয়েশন, এটা একটা এক্সাম্পল। আচ্ছা, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, সেটা হচ্ছে যে তুমি যখন হাইড্রোজেন দিয়ে কোনো একটা ফটোকেমিক্যাল রিয়াকশন কনসিডার করো, এই হাইড্রোজেন যে ফটোকেমিক্যাল রিয়াকশন যখন কনসিডার করবে না, সেখানে হাইড্রোজেন তার তোমার বন্ড এনার্জিটা খুব বেশি বলে হাইড্রোজেনকে ওই জাস্ট ইউভি ভিজিবল লাইট দিয়ে না ডিসোসিয়েট করতে পারা যায় না। কারণ হাইড্রোজেনের যে কন্টিনিউমটা অ্যাপিয়ার করে, যার জন্য যে ওয়েভলেন্থের লাইট থাকে সেটা মোটামুটি 85 ন্যানোমিটারের মতো। হুম। এবারে ওইটা তো তোমার এর মধ্যে পড়ছে না, ইউভি ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ছে না। সেখানে তোমার এতে মানে হাইড্রোজেন দিয়ে যা কিছু রিয়াকশন থাকে, ফটোকেমিক্যাল রিয়াকশন, সেইগুলোতে হাইড্রোজেন ডিরেক্টলি লাইট অ্যাবজর্বিং কিছুতে রোলটা প্লে করতে পারছে না। তখন মার্কারি বা ক্যাডমিয়াম ভেপারকে ফটোসেন্সিটাইজার হিসেবে তোমাকে ব্যবহার করতে হয়। মানে হাইড্রোজেন সে যদি ডিসোসিয়েট করতো, ডিসোসিয়েট মানে ইলেকট্রনিক্যালি এক্সাইটেড হলো প্লাস ডিসোসিয়েশন হলো, তার জন্য তার ওই 85 ন্যানোমিটারের এরকম একটা ওয়েভলেন্থের লাইট লাগবে। কিন্তু আমার তো 200 থেকে 800 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটের আমার সোর্স আছে। তাহলে ইলেকট্রনিক্যালি এক্সাইটেড হচ্ছে, ফলোড বাই মলিকুলার ডিসোসিয়েশন করছে, সেটা ইররিভিজিবল লাইট দিয়ে হাইড্রোজেন সেটা করতে পারা যায় না। মানে হাইড্রোজেনকে যেটা করতে হবে তোমাকে মানে আইদার থার্মালি ডিসোসিয়েট করতে হবে, অথবা যদি ফটোকেমিক্যালি তুমি ডিসোসিয়েট করতে চাও ভাই ফটোসেন্সিটাইজার তোমাকে সেই কাজটাকে করতে হবে। ক্যাডমিয়াম বা মার্কারি ভেপার হচ্ছে সেই রোলটা প্লে করে। ধরো মানে যেটা হচ্ছে যে ধরো মার্কারি ভেপার তুমি নিলে, সে লাইট অ্যাবজর্ব করলো। আচ্ছা, এক্ষেত্রে যে ওয়েভলেন্থের লাইটটা ইউজুয়ালি অ্যাবজর্ব করে সেটা হচ্ছে 53.7 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট। তো 53.7 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করলো, করে সে এক্সাইটেড হলো। এখানে মার্কারির রোলটা হচ্ছে তোমার ফটোসেন্সিটাইজারের রোল, ফটোসেন্সিটাইজারের রোল। আচ্ছা, এবারে এই যে মার্কারি ভেপার, সে কি করছে না, হাইড্রোজেন মলিকুল এই মার্কারি ভেপারের সঙ্গে কোলাইড করে ভায়া হিট সে এই এনার্জিটাকে নিল, করে মার্কারি তার গাঁটতে ফিরে গেল, আর হাইড্রোজেনটা মাঝপথে কি হলো না, ডিসোসিয়েট করে গেল। আর এবারে এর মধ্যে একটা হাইড্রোজেন, সে ধরো কোনো একটা রিয়াকশন করতে, হাইড্রোজেন কার্বন মনোক্সাইড রিয়াকশন ধরো করছে, করে এখান থেকে তোমার সিএইচও তৈরি হলো, যেটা আবার একটা ফিরাটিতে। আচ্ছা, আবার এই সিএইচও সে আর একটা এইচের সঙ্গে রিয়াকশন করে এই সিএইচও প্লাস এইচ তৈরি করতে পারে। আবার দুটো সিএইচও তারা রিয়াক্ট করে সিএইচও সিএইচও এটা তৈরি করতে পারে। অথবা তোমার এটাও হতে পারে সিএইচও প্লাস সিএইচও তারা রিয়াক্ট করে এই সিএইচও প্লাস সিও তৈরি করতে পারে অ্যান্ড সো অন। বাকি তারপর সব রিয়াকশন কিন্তু তোমার এগোচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে মানে মার্কারির রোলটা হচ্ছে তোমার ফটোসেন্সিটাইজারের রোল, এবং সে কত করছে 253.7 ন্যানোমিটার ওয়েভলেন্থে লাইট অ্যাবজর্ব করছে। আচ্ছা, এই পার্টিকুলার কেসে দেখো, সেটা হচ্ছে যে তোমার হাইড্রোজেনের ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ হাইড্রোজেন,
সেইটা হয় হচ্ছে তোমার 103.2 কিলো ক্যালোরি পার মোল। এই তো। এবারে তোমার যদি এনার্জি অফ দ্য ফোটন তুমি দেখো, এনার্জি অফ দ্য ফোটন এটা হচ্ছে এনার্জি অফ দ্য ফোটন পার মোল। যদি তুমি দেখো পার মোল, তাহলে ই বারটা কত হবে? অ্যাভোগাড্রো ইন্টু 8 c/λ। তাহলে এবারে 6.626 ইন্টু 6.023 6.023 ইন্টু 10⁻23 মোল ইজ অ্যাভোগাড্রো নাম্বার। 6.626 into 10⁻34 joule second, speed up by 3 into 10⁸ meter per second, divided by lambda হচ্ছে 253.7 ন্যানোমিটার মানে 10⁻৯ মিটার। এটা আচ্ছা, এটা তোমার জুলে অ্যান্সার বেরোবে। এটা যদি তুমি ক্যালোরিতে করে ফেলো তাহলে এটা উত্তরটা বেরোবে অ্যারাউন্ড 112 কিলো ক্যালোরি পার মোল। এটা তাহলে যে ফোটনটা অ্যাবজর্ব করছে তার পার মোল এনার্জি হচ্ছে 112 কিলো ক্যালোরির মতো। আর হাইড্রোজেনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি হচ্ছে 103.2 কিলো ক্যালোরির মতো। তার মানে যে এক্সেস এনার্জি যেটা 112 মাইনাস 103.2, এই যে এত কিলো ক্যালোরি যে এনার্জিটা পার মোলে, এইটা এইটা অ্যাকচুয়ালি তোমার ওই হিট হিসেবে নষ্ট হচ্ছে। এটা হচ্ছে তোমার 8.8 কিলো ক্যালোরির মোল। এইটা এটা হচ্ছে অ্যাপিয়ার্স অ্যাজ হিট। ব্যাপারটা কিরকম দেখো, ধরো হাইড্রোজেন মলিকুল, তার এদিকে যদি এনার্জি প্লট করো তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটটা। এইখান থেকে তুমি যদি ডিসোসিয়েট করতে চাও তাহলে এইখান থেকে এইটুকু তুমি এনার্জি দিলে ডিসোসিয়েট করে গেলে, কিন্তু এই যে ডিসোসিয়েশন এটা গ্রাউন্ড স্টেট। ডিসোসিয়েশন ইন দ্য গ্রাউন্ড স্টেট। এটা এইখানে যে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা এইটা এইটা হচ্ছে তোমার 103.2 কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা, এবারে যদি তোমার এক্সাইটেড স্টেটে গিয়ে ডিসোসিয়েশনটা করতে হয়, তোমার কি করতে হবে না, একদম এইখানে পাঠাতে হবে। এইটার জন্য যে এনার্জিটা লাগবে এই ডিসোসিয়েশন করার জন্য, ল্যামডাটা লাগবে হচ্ছে তোমার 84.9 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট লাগবে। তোমাকে যদি ইলেকট্রনিক এক্সাইটেশন ফলোড বাই মলিকুলার ডিসোসিয়েশন করতে হয় তাহলে 84.9 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট লাগবে। এবারে এটা তো ইউভি ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ছে না। 200 থেকে 800 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটই আমার সোর্স আছে। সোর্স হিসেবে ওইটুকু আছে। তাহলে সেখানে ইলেকট্রনিক এক্সাইটেশন ফলোড বাই মলিকুলার ডিসোসিয়েশন সেটা হাইড্রোজেনকে কিন্তু করতে পারবে না। হাইড্রোজেনকে ডিসোসিয়েট করতে গেলে থার্মালি যখন ডিসোসিয়েট করে তার ডিরেক্টলি হিট দিয়ে এখান থেকে এখানে পৌঁছে দেয়। আর তোমাকে যদি ফটোকেমিক্যালি সেটা করতে হয় তাহলে মার্কারি বা ক্যাডমিয়াম এই ধরনের কাউকে ব্যবহার করতে হবে যারা এখানে ফটো সেন্সিটাইজারের রোলটা প্লে করবে। ঠিক আছে? তো সে ওই যে মার্কারি লাইট অ্যাবজর্ব করলো, করে মার্কারি এক্সাইটেড স্টেটে গেল, সেই এক্সাইটেড মার্কারি সে কি করলো না তোমার হাইড্রোজেনকে ওই এনার্জিটা সাপ্লাই করে দিচ্ছে, করে হাইড্রোজেনকে ডিসোসিয়েট করে যাচ্ছে, করে বাকি রিয়াকশন তোমার করতে পারে। আচ্ছা, আরেকটা ফটোসেন্সিটাইজ রিয়াকশনের ভীষণ ভালো এক্সাম্পল হচ্ছে যে তোমার ফটোসিনথেসিস। পরে কথা বলবো। ফটোসিনথেসিস কিন্তু একটা ফটোসেন্সিটাইজ রিয়াকশন। ফটোসিনথেসিস synthesis is a photosensitized reaction. এখানে ক্লোরোফিল plays the role of photosensitizer. মানে কার্বন ডাইঅক্সাইড জল মিলে গ্লুকোজ আর অক্সিজেন তো তৈরি হচ্ছে, এই যে ফটোসিনথেসিস এই যে রিয়াকশনটা, সেই রিয়াকশনে ক্লোরোফিলটা কিন্তু এখানে ফটোসেন্সিটাইজারের রোলটা প্লে করছে। মানে তুমি জানো যে বলে না সূর্যের ক্লোরোফিল, মানে পাতায় যে ক্লোরোফিল আছে সেই সূর্যের আলোটাকে অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্ব করে সেটাকে সে অ্যাকচুয়ালি ট্রান্সফার করছে বিভিন্ন মেকানিজম আছে, তোমরা জানো বেশ কমপ্লিকেটেড মেকানিজম আছে। করে দিনের থেকে যে রিয়াকশনটা করছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল মিলে হচ্ছে গ্লুকোজ এবং
অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারলে যে ফটোসেন্সিটাইজ রিয়াকশন এবং ফটোসেন্সিটাইজেশন এই যে জায়গাটা, এই জায়গাটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা চলো এবারে আমরা ফিরে আসি। আচ্ছা এবারে হচ্ছে যে এমন একটা রিয়াকশন এবার আমরা কনসিডার করি যেখানে সেকেন্ডারি প্রসেসটা আছে এবং সেখান থেকে কেমন করে রেড ল বের করে তুমি রেড লটাকে লিখে কেমন করে কোয়ান্টাম ইলটাকে বের করতে চাইবে আর কি। তাহলে আমি নেক্সট যেটা করছি সেটা হচ্ছে যে কোয়ান্টাম ইল ফর ইল ক্যালকুলেশন, কোয়ান্টাম ইল ক্যালকুলেশন ফর ভ্যারিয়াস photochemical processes, quantum E calculation for various photochemical processes। আচ্ছা প্রথম যে এক্সাম্পলটা খুব সহজ এক্সাম্পল যেটা আমরা আগে বলেছি, এইচআই ভেঙে গিয়ে তোমার H2 এবং I2 হয়। ধরো যে রিয়াকশনটাকে কনসিডার করা হচ্ছে এইচআই, স্টেপগুলো প্রথমে দেখি। এইচআই সে ফোটন অ্যাবজর্ব করলো। আচ্ছা যে ইন্টেন্সিটি লাইট অ্যাবজর্ব করেছে তার নাম দিচ্ছে আই অ্যাবজর্ব, এটা সেটা হচ্ছে তোমার এইচ প্লাস আই তৈরি হলো, এটা হচ্ছে প্রাইমারি প্রসেস। তারপরে এই এইচ প্লাস এইচ আই তারা তোমার এইচ টু প্লাস আই তৈরি করছে, এটা প্রোপাগেশন এটা সেকেন্ডারি প্রসেসের মধ্যে করছে। আর ফাইনালি ধরো আই প্লাস আই এটা জুড়ে গিয়ে তোমার আই টু তৈরি করে। এই দুটো কিন্তু সেকেন্ডারি প্রসেসের মধ্যে পড়ে, সেকেন্ডারি প্রসেসের মধ্যে। আচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে তোমার এই রেট অফ disappearance of reactant in the primary process এটা সবসময় হবে হচ্ছে তোমার আই অ্যাবজর্ব। কারণটা কি? কারণটা দেখো দুটো জিনিস ইম্পর্টেন্ট এখানে। একটা হচ্ছে গ্রথাস ডাফার ল বলে যে অনলি দোজ পার্ট অফ রিঅ্যাকশন মানে অনলি দোজ পার্ট অফ লাইট হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যাবজর্ব বাই দ্য reactant molecule will be responsible for any photochemical changes। তার মানে তোমার এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে কতগুলো মলিকুল টলিকুল আছে, রিঅ্যাকট্যান্ট মলিকুল আছে সেগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কতগুলো ফোটন অ্যাবজর্ব করেছে, সেটাই রেসপন্সিবল হবে এই ফটোকেমিক্যাল চেঞ্জের জন্য। তাহলে তুমি এইটাই ধরো হিউজ অ্যামাউন্টে তুমি দিয়ে তাতে কি এসে গেল? প্রথম স্টেপটা ঘটার জন্য যে তোমার ফোটন লাগবে, তাহলে যে ফোটনটা অ্যাকচুয়ালি এইচআই মলিকুলগুলো অ্যাবজর্ব করে সেটাই রেসপন্সিবল হবে ফটোকেমিক্যাল চেঞ্জ। আর স্টার্ক আইনস্টাইন ল কি বলে যে একটা মলিকুল একটা ফোটন অ্যাবজর্ব করে। তুমি ভাবো যে প্রথম স্টেপে 1 সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো এইচআই মলিকুল ডিসঅ্যাপিয়ার করলো সেটা কি দিয়ে ঠিক হবে? আর পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো ফোটন অ্যাবজর্ব হলো? এটা ভালো করে বোঝার চেষ্টা করো প্রাইমারি প্রসেসটা। প্রাইমারি প্রসেসটাতে যদি তোমার রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এইচআই তুমি বের করতে চাও সেটা কি হবে? সেটা কি ল অফ মাস অ্যাকশন অ্যাকচুয়ালি ওবে করবে না করবে না? অ্যাকচুয়ালি হবেটা কি? এখানে কি মানে 1 সেকেন্ডে কতগুলো এইচআই মলিকুল পার ইউনিট ভলিউমে ডিসঅ্যাপিয়ার করেছে। 1 সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো এইচআই মলিকুল ডিসঅ্যাপিয়ার করেছে। যেহেতু একটা এইচআই মলিকুল একটা ফোটনই অ্যাবজর্ব করে, তার মানে পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো ফোটন অ্যাবজর্ব করা হয়েছে। আর পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো ফোটন অ্যাবজর্ব করা হয়েছে সেটাই তোমার আই অ্যাবজর্ব। সেই জন্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট ইন দ্য প্রাইমারি প্রসেস সেটা সবসময় হবে আই অ্যাবজর্ব। এটা তুমি মাথায় রাখবে। মানে এইটা জাস্ট প্রাইমারি প্রসেসটা। এটা দেখো এমনিতে আমরা যে কেমিক্যাল কাইনেটিক্সে ল মাস অ্যাকশন ব্যবহার করে রেড লগুলোকে লিখি সেটা সেকেন্ডারি প্রসেসগুলো অ্যাজ ইট ইজ সেইভাবেই লিখবো। প্রাইমারি প্রসেসটা সবসময় হয়ে যাবে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট মানে কিন্তু প্রাইমারি প্রসেস সেটা হচ্ছে আই অ্যাবজর্ব। এখানে দেখো তুমি যদি নাও মাইনাস ডি এইচ আই বাই ডিটিটাকে করি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এইচ আই, দেখো প্রথম স্টেপটার জন্য তোমাকে আই অ্যাবজর্ব লিখতে হবে।
সেকেন্ড স্টেপটার জন্য তুমি যদি একটা রেট কনস্ট্যান্টের ভ্যালু এইটাকে K2 বলো, এটাকে যদি তুমি K3 বলো, সেকেন্ড স্টেপটাতে কি হবে? প্লাস K2 ইন্টু এইচ এর কনসেন্ট্রেশন ইন্টু এইচআই এর কনসেন্ট্রেশন। কারণ আমি এখানে অলরেডি মাইনাসটাকে দিয়ে দিয়েছি বলে, তাহলে প্রথমটায় এইচআই ডিসঅ্যাপিয়ার করছে আই অ্যাবজর্ব দিয়ে, পরেরটা এইচআই ডিসঅ্যাপিয়ার করছে K2 ইন্টু এইচ ইন্টু এইচআই সেটা থেকে। এটা এটা হচ্ছে এটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এইচআই, এটা একটা ইকুয়েশন। আচ্ছা, এবারে এইখানে দেখো এইচটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড স্পিসিস, তার জন্য তোমাকে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। তাহলে উই হ্যাভ টু অ্যাপ্লাই স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ফর এইচ। আচ্ছা, কি হবে? তাহলে ডিএইচ বাই ডিটিটা কি? ডিএইচ বাই ডিটি, দেখো প্রথম স্টেপে এইচ তোমার তৈরি হয়েছে আই অ্যাবজর্ব দিয়ে, সেকেন্ড স্টেপে এইচ ডিসঅ্যাপিয়ার করেছে, মাইনাস K2 ইন্টু এইচ ইন্টু এইচআই, এই যে এটা মাইনাস K2 ইন্টু এইচ ইন্টু এইচআই, এটা হলো দিস উড বি ইকুয়াল টু 0। সেখান থেকে একবারে লিখে দিতে পারি K2 এইচ এর কনসেন্ট্রেশন এইচআই, সেটা হয়ে গেল আই অ্যাবজর্বের সঙ্গে সমান এটা। এটা তাহলে তোমার 2 নম্বর ইকুয়েশন করবে। তাহলে ফর্ম ইকুয়েশন 1 এন্ড 2 তুমি কি পাচ্ছ? ইকুয়েশন 1 এন্ড 2 মাইনাস ডি এইচআই বাই ডিটি, দেখো এটা হলো 2 ইন্টু আই অ্যাবজর্ব। এই যে এখানে অলরেডি একটা আই অ্যাবজর্ব ছিল, আর K2 এইচ ইন্টু এইচআইটা হয়ে গেল কত? আই অ্যাবজর্ব, এটা হলো এটা। তাহলে এবারে দেখো কোয়ান্টাম ইলটা, কোয়ান্টাম ইল ফাইটা সেটা কি হবে? মাইনাস রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট বাই আই অ্যাবজর্ব, এইভাবে ডিফাইন করেছিলাম এটা। এটা করলে তোমার 2 হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে তোমার কোয়ান্টাম ইলটা। তাহলে এই যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনের জন্য টিপিক্যাল কোয়ান্টাম ইলটা হচ্ছে তোমার 2। আচ্ছা, এবারে এইটা সত্যি কখন জানো তো? এইটা হচ্ছে যখন এই মেকানিজমটা সত্যি হোয়েন কনসেন্ট্রেশন অফ I2 ইজ ভেরি স্মল। I2 কনসেন্ট্রেশন যখন খুব কম, তখন এই মেকানিজমটা সত্যি। কিন্তু যখন রিঅ্যাকশন কিছুটা ঘটে গেল, শুরুতে তাই হবে, কিন্তু যখন কিছু রিঅ্যাকশন ঘটে গেল, তখন তো I2 বেশ কিছুটা তৈরি হয়ে যাচ্ছে। তা I2 যদি তৈরি হয়ে যায়, তাহলে মেকানিজমটা পাল্টে যাবে। তো সেই I2 আবার রিঅ্যাকশনে টেক পার্ট করতে পারে। আফটার সার্টেন টাইম যেটা হবে, আফটার সার্টেন টাইম when concentration of I2 is sufficiently high, মানে এটা sufficiently high, দেন কি হবে? দেন যেটা হবে, তখন হচ্ছে একটা মানে 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 অ্যানাদার স্টেপ টেক প্লেস। আর একটা স্টেপ তোমার করবে, সেটা কি না, এই যে এক্সেস I2 তোমার তৈরি হয়ে গেল, সে এখন এইচ এর সঙ্গে রিয়াক্ট করে কিন্তু এইচআই প্লাস আই কিন্তু তোমার তৈরি করতে পারে ভায়া রেট কনস্ট্যান্ট ধরে নাও তোমার K4। ঠিক এটা। তখন কি হবে? তখন দেখো দেন মাইনাস ডি এইচআই বাই ডিটি যখন তুমি করছো, প্রথমটা যা ছিল তো ছিল আই অ্যাবজর্ব প্লাস K2 ইন্টু এইচ ইন্টু I2। এই যে প্রথম যে স্টেপটা, 2 নম্বর স্টেপটা K2 ইন্টু এইচ ইন্টু এইচআই, সরি I2 না, এইচ ইন্টু এইচআই, এইচআই। দেখো এই দুটো তো অলরেডি ছিল, ঠিক আছে? এই যে যেমন এখানে আর কি স্টেপ 1 আর স্টেপ 2 তো ছিলই। তার সঙ্গে সঙ্গে দেখো স্টেপ 4টাতেও কিন্তু এইচআই ইনভলভ আছে। সেটা কি হবে তাহলে? এটা মাইনাস K4 ইন্টু I2 ইন্টু এইচ, এটা এখানে প্লাস K4, মানে এইটা এখানে তৈরি হচ্ছে আর কি। K4 এইচ ইন্টু I2, আমি কিন্তু অলরেডি আগে মাইনাস সাইনটাকে দিয়ে রেখেছিলাম, তাহলে এখানে কোনো একটা মাইনাস সাইন। এইটা হলো অ্যাকচুয়ালি তোমার ওটা নাম
3 নম্বর এটা স্টেপ। আচ্ছা এবারে এই তার জন্য স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। তাহলে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ফর এই যখন তুমি করছো dH বাই dt, দেখো অলরেডি যেটা ছিল এইটা I অ্যাবজর্ব মাইনাস K2 ইন্টু H ইন্টু HI, এটা তো ছিলই। আর তার সঙ্গে স্টেপ 4 এ কি হচ্ছে, একটা H আবার ডিসঅ্যাপিয়ার করেছে, তার মাইনাস K4 ইন্টু H ইন্টু I2, এটা এটা হচ্ছে। তাহলে এইখান থেকে এইটা তোমার 0 হতে হবে। সেখান থেকে তুমি H এর কনসেন্ট্রেশনটাকে বের করে নাও, I অ্যাবজর্ব ডিভাইডেড বাই K2 ইন্টু HI প্লাস K4 ইন্টু I2, এটা হলো। এটা ধরো 4 নম্বর ইকুয়েশন। এবার 4 নম্বর 3 নম্বর থেকে কি পাচ্ছ ফ্রম ইকুয়েশনস 3 and 4, দেখো মাইনাস DHI বাই DT, দেখো I অ্যাবজর্ব যেমন এখানে আছে আছে। আচ্ছা এবারে এইখানে তুমি এইচটাকে কমন নিয়ে নাও, কমন নিয়ে পড়ে থাকছে কত, প্লাস K2 ইন্টু HI মাইনাস K4 ইন্টু I2 হলো। আর এইচটা এখানে কমন যেত, এইটা যখন কমন যেত সেখানে এইচ এর কনস্ট্যান্ট এখানে বসিয়ে দাও, তাহলে I অ্যাবজর্ব আর নিচে হয়ে যাচ্ছে K2 HI প্লাস K4 I2। তুমি এখান থেকে যেটা করতে পারো, I অ্যাবজর্ব কমন নিয়ে নিলে তো থাকছে 1 প্লাস এটা, 1 প্লাস এটা যোগ করলে হচ্ছে K4 টুকরো করে কেটে যাবে, তাহলে 2 K2 HI বাই হচ্ছে K2 HI প্লাস K4 I2, এটা হলো। মানে আমি I অ্যাবজর্বটাকে কমন নিই না, তাহলে 1 প্লাস এটা হলো, 1 প্লাস এটা করলে K4 I2 কেটে গেল, উপর 2 K2 HI হলো, আর নিচে K2 HI প্লাস K4 HI হলো। তাহলে এবার এখান থেকে দেখো কোয়ান্টাম ই যখন তুমি ক্যালকুলেট করছো, ফাইটা যেটা তো মাইনাস ডি HI বাই DT বাই হচ্ছে I অ্যাবজর্ব, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে 2K2 HI, 2K2 HI বাই 2K2 HI প্লাস K4 ইন্টু, না 2K2 না, নিচে শুধু K2 আর K4 I2, K4 ইন্টু I2 এরকম হতো। এবং দেখো এইটা অ্যাপ্রক্সিমেটলি তোমার 2 হয়ে যাবে হোয়েন K4 I2, এই যে I2 কনসেন্ট্রেশনটা মাঝ লেস দেন K2 ইন্টু HI, মানে যখন I2 কনসেন্ট্রেশনটা খুব কম তখন সেটা 2 হয়ে যাবে। তার মানে এই পার্টিকুলার কেসে যদি তুমি 4 স্টেপটাকে কনসিডার না করতে, ডিরেক্টলি এটা 2 বেরোতো। আর যখন তুমি ওটাকে কনসিডার করছো তখন এরকম দেখতে হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ এই এক্সপ্রেশন থেকে যখন I2 কনসেন্ট্রেশনটা খুব কম, শুরুর দিকে তাই হবে, তখন কোয়ান্টাম ইটা যখন অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো এখানে যদি রিঅ্যাকশনটা তোমার মানে তুমি যখন কোয়ান্টাম ইটা 2 বেরোচ্ছে, এবারে এই রিঅ্যাকশনটা যদি তোমার থার্মালি হতো, হ্যাঁ এই রিঅ্যাকশনটা যদি তোমার থার্মালি হতো তাহলে কেমন করে করতো, তাহলে ইফ দিস রিঅ্যাকশন টেক প্লেস থার্মালি, তখন যেটা হতো যে এই 2HI সে একটা এই টাইপের অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করতো। ধর এখানে HI আর আরেকটা HI, এবার এইখানে একটা বন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে, আর এখানে বন্ডটাকে উইক হওয়ার চেষ্টা করছে করে আলটিমেটলি এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে H2 প্লাস এখানে I2 তৈরি করে। এবং এক্ষেত্রে তোমার রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ HI যেটা বাই DT, এটা নরমালি একটা তোমার মানে যেহেতু 2HI থেকে H2 প্লাস I2 আর কি, তার রেট লটা যখন তুমি লিখবে ল অফ মাস অ্যাকশনকে কাজে লাগিয়ে, তাহলে 2K ইন্টু রেট কনস্ট্যান্ট, এখানে তাহলে K হয় রেট কনস্ট্যান্ট, মানে এটা তুমি এখানে একটা একটা মেকানিজমের কথা বললাম, কিন্তু আলটিমেটলি কি 2HI থেকে H2 প্লাস I2 হচ্ছে, মানে 2HI থেকে তো H2 প্লাস I2 হচ্ছে, সেখানে রেট কনস্ট্যান্ট তোমার K হতো, তাহলে বাই ল অফ মাস অ্যাকশন তুমি রেটটাকে কেমন করে লিখতে, 2K ইন্টু HI কে কনস্ট্যান্ট থাকে তার স্কয়ার লিখতে। তাহলে দেখ খেয়াল করে যে যখন আমার ফটোকেমিক্যাল রিঅ্যাকশন করছে
তখন এই প্রথম স্টেপটাকে তুমি ল মাস অ্যাকশনকে কাজে লাগাতে পারছো না, এটাকে জাস্ট আই অ্যাবজর্ব লিখতে হবে। পরের গুলো নর্মাল ল মাস অ্যাকশন কাজে লাগছে। আর যদি থার্মালি হতো তোমাকে জাস্ট সরাসরি এটা লিখতে হতো, টু এইচ আই থেকে এইচ টু প্লাস আই টু এরকম লিখলে তখন প্রথমেই ল মাস অ্যাকশনটাকে কাজে লাগিয়ে তুই যা মাইনাস ডি এইচ আই বাই ডিটি সমান কে ইন্টু এইচ আই প্লাস স্কোয়ার এইভাবে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো তাহলে কেমন করে জাস্ট যদি মেকানিজম দেওয়া থাকে সেখান থেকে কোয়ান্টাম ইল বের করতে হবে তুমি বুঝতে পারছো। তাহলে দেখো ব্যাপারটা একদমই যেটা বিএসসি ফার্স্ট ইয়ারে যেরকম ভাবে রেড ড্র লিখতে এক্স্যাক্টলি সেই রকম, শুধু স্টেপ ওয়ানটাকে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। স্টেপ ওয়ানের ক্ষেত্রে রেটটাকে জাস্ট সিম্পলি তোমাকে আই অ্যাবজর্ব লিখতে হচ্ছে। হ্যাঁ, বাকিটা অ্যাজ ইউজুয়াল যেমন হবে। এবারে তোমাকে আমি একটা বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে একটা কাজ করতে দিচ্ছি, মেকানিজমটা বলে দিচ্ছি, তুমি জাস্ট এটাকে বের করো, কোয়ান্টাম ইলটা বের করো। আমি যখন কোশ্চেনটা এরকম ভাবে দিচ্ছি, ডিটারমাইন দ্য কোয়ান্টাম ইল। হ্যাঁ, quantum yield for the photochemical reaction H2 plus Br2 মিলে হচ্ছে 2Hbr। এই একটা রিঅ্যাকশন তুমি কনসিডার করছো, H2 plus Br2 মিলে 2Hbr, সেই পার্টিকুলার রিঅ্যাকশনকে তোমার কোয়ান্টাম হিসেবে বের করতে বলা হচ্ছে। আচ্ছা, গিভেন মেকানিজমটা হচ্ছে এরকম, প্রথমে Br2 সে লাইট অ্যাবজর্ব করলো, আই অ্যাবজর্ব করে তোমার Br ফ্রি র্যাডিক্যাল তৈরি করলো। এটা হচ্ছে তোমার প্রাইমারি প্রসেস। প্রাইমারি প্রসেস। আচ্ছা, ওয়ান্স ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে গেল, সে হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে এইচবিআর প্লাস এইচ তৈরি করছে। তারপরে এইচ সে বিআর টু এর সঙ্গে রিয়াক্ট করে এইচবিআর প্লাস বিআর তৈরি করলো। আবার এইচ সে এইচ বিআর এর সঙ্গে রিয়াক্ট করে এইচ টু প্লাস বিআর তৈরি করতে পারে। ফাইনালে বিআর প্লাস বিআর জুড়ে গিয়ে তোমার বিআর টু তৈরি করে, বিআর প্লাস বিআর জুড়ে গিয়ে তোমার ধরো বিআর টু তৈরি করে। তাহলে এখানে আই অ্যাবজর্ব, এখানে রেট কনস্ট্যান্টটা কে টু ধরো, এটা কে থ্রি ধরো, এটা কে ফোর ধরো, এটা কে ফাইভ ধরো। এই পুরোটাই হচ্ছে তোমার সেকেন্ডারি প্রসেস। সেকেন্ডারি প্রসেস। এই পার্টিকুলার কেসে তোমাকে কোয়ান্টাম ইলটাকে বের করতে হবে। এই পার্টিকুলার কেসটাতে তোমাকে জাস্ট কোয়ান্টাম ইলটাকে বের করতে হবে। ঠিক আছে, ফাইনাল কোয়ান্টাম তোমাকে এটা বলে দিয়েছি। এইটা তুই এটাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটা করবে, না করতে পারলে আমরা পরের দিন এটা করে দেবো। আচ্ছা, আর একটা টপিক অ্যাকচুয়ালি সিলেবাস অনুযায়ী আর একটা টপিক বাকি আছে, সেটা একটুখানি ডিটেলে বলতে হবে। আমি আজকে আর ওটা বলবো না, মানে আমরা একবারে নেক্সট ক্লাস সে কি বলবো সেটা বলে নিই। মানে একটা ক্লাসে হবে না, পরের দিন ঘন্টাখানেক সময় আমাদের লাগবে। আচ্ছা, নেক্সট ক্লাসে যেটা হচ্ছে যে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করবো, যাকে বলা হয় ফটো স্টেশনারি স্টেট বা ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফটো স্টেশনারি স্টেট or photochemical equivalent। কি বলবো, ফটো স্টেশনারি স্টেট আর ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, মানে অ্যান্থাসিন তার ডাইমারাইজেশন এইটাকে পার্টিকুলার এক্সাম্পল হিসেবে ধরে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটা কি করে অ্যাটেন্ড করছে, এবং সেই ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করার জন্য এখানে লাইট সোর্সটা কন্টিনিউয়াস তোমাকে দিয়ে যেতে হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি টু ইকুইলিব্রিয়াম স্টেট না, সেটা একটা স্টেডি স্টেট, সেগুলোকে ফটো স্টেশনারি স্টেট বলে আর কি। সেই থেকে একটুখানি জাস্ট দেখার দরকার আছে। আর এবং আর একটা এইটা করলেই আমাদের সিলেবাসে যেটা আছে দেখবে সেটা তোমার শেষ হয়ে যায়। এর সঙ্গে দুটো এক্সট্রা জিনিস আমি করব, সেটা অ্যাকচুয়ালি খুব কাজে লাগে। একটাকে বলে ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং, যেটা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা ফটো স্টেশনারি স্টেটস এর মতোই জাস্ট মেকানিজম বলে আর কি, ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং। এবং সেখান থেকে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে যেটাকে বলা হয় স্টার্ন বোলমার ইকুয়েশন। এই একটা পার্টিকুলার কনসেপ্ট বলতে হবে, এই দুটো আমাকে জাস্ট বলতেই হবে।
ঠিক আছে? আর এর সাথে সাথে আর একটা জিনিস বলবো, যেটা হয়তো কাদের কাদের সিলেবাসে আছে, কাদের কাদের সিলেবাসে নেই, যাকে বলে কেমোলুমিনেশন বা কেমিলুমিনেশন। কেমি লুমিনেশন, এটা খুব ব্রিফলি একটুখানি জাস্ট বলে দেবো। তাহলে মূলত এই জিনিসটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। ফ্লুরোসেন্স, যেটা সে ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং, সেখান থেকে স্টার্ন বোলমান ইকুয়েশন, এটা নেট বা গেট পরীক্ষাতে মাঝে মাঝে এসেছে। মানে আমি এইটুকু বলে দিলে নেট পরীক্ষাটা ক্লিয়ার হয়ে যায়। আর কেমোলুমিনেশন এটাকে জাস্ট একটু উপর উপরে বলে দিকে দু একটা এক্সাম্পল করে দেবে। এটা সব মিলে হয়তো টোটাল ঘন্টাখানেক সময় লাগে। তার সাথে সাথে মানে আমি টোটাল ১ ঘন্টা সময়টা ছেড়ে দেবো না। ওই নেক্সট আর একটা ক্লাসে যা আছে জিনিসপত্র, আমি সিলেবাসটা ভালো করে দেখে নিচ্ছি। দেখে নিই যা যা অসুবিধা অসুবিধা আছে সেগুলো তোমরা একটুখানি সবটা পড়ে নাও। মোটামুটি সিলেবাসটাকে তুমি উল্টেপাল্টে দেখো। উল্টেপাল্টে দেখলে দেখবে এই যে দুটো টপিক, মানে দুটো টপিক মানে বেসিক্যালি ফটোস্টেশনারি, ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই টপিকটা বাদ দিয়ে বাকি সব টপিকে তোমাদের পড়া হয়ে গেছে। সেটা একটুখানি ভালো করে দেখে না, যার যা ডাউট থাকবে পরের দিন ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, আর তার সাথে সাথে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম টবলেম করি। নেক্সট ডে আমরা এই পার্টটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করি। তাহলে এই পর্যন্ত আজকে রাখি। এর মধ্যে রাখি। বলো, আর কি অসুবিধা আছে বলো। আমি তো একটানা বলে গেলাম, তাহলে তো কোনো তোমাদের গলা ফলা কিছু পেলাম না। শেয়ার গলাই একবার আধবার জাস্ট পাওয়া গেল। বলো, কারো কিছু অসুবিধা থাকলে বলো।